আপনি না বলেন চা খাবেন? আমি চা খাবো কিনা সেটা শুনে তুমি কি করবে? আমি যেটা বলছি সেটা করো। কি আর করব, ওসি ম্যাডাম বলে কথা, তার কথা মানতে তো হবেই। তোরে আমি এত সহজে মারবো না, তুই চিন্তা করিস না। ওই বলছিলাম না, আমি তোর জীবনকে নরক করে দিব। আমার এসব সহ্য হচ্ছে না, মনটা চাইছে আত্মহত্যা করে ফেলি। আমি ছাড়বো না তোরে। আর তুই ভালো করেই জেনে গেছোস আমি কে, কেন আমি এখানে এসেছি। একথা বলে অনিক উঠে আমাকে বিছানায় ফেলে দিল। আমি চোখ বন্ধ করে এসব সহ্য করছি। কখন যে জ্ঞান হারিয়ে বিছানার উপর পড়ে রইলাম বলতেই পারি না। তোর মৃত বোনের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, আর সেই কবরস্থানে তোর রাতে একাই যেতে হবে। সুমন, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি বোনের সাথে শারীরিক সম্পর্ক করব মানে? এছাড়া কোনো উপায় নেই। আমি ব্যর্থ বন্ধু, আমাকে তুই মাফ করে দে। তুই বুঝতে পারছিস সুমন, আমার জায়গায় অন্য কেউ হলে আজকে তোরে। তোর মাকে কি তুই বাঁচাতে চাস না? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মাকে বাঁচাতে চাই। যে করেই হোক তুই আমার মাকে বাঁচিয়ে দে। তাহলে তোরে আমি যেটা বললাম সেটা করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। প্লিজ সুমন, তুই এমন কথা বলিস না। আমার বোন মরেছে 2 দিন হয়নি, আর তুই আমার বন্ধু এই কথা বলতে পারলি? আমি কিছু প্রশ্ন করব, তুই সঠিক উত্তর দিবি। হ্যাঁ বল। এই 2 দিনে তোর মাকে কোথায় কোথায় ডাক্তার দেখাতে নিয়ে গেলে? এমন কোনো জায়গা নেই যেখানে আমার মাকে নিয়ে যায়নি। তবে আফসোস, সব ডাক্তার বলেছে আমার আম্মু বেশি দিন বাঁচবে না। শুধু তুই আমার বন্ধু বললি যে আমার মাকে তুই বাঁচাতে পারবি। দেখ লাদেন, তুই আমার ছোটবেলার বন্ধু। আমি ছোট থেকে পড়াশোনা ছেড়ে তান্ত্রিক হিসাবে নিজেকে উপস্থাপন করি। এমন কোনো কালো জাদু নেই যেটা আমি জানি না। তোর মাকে বাঁচানোর আমার এই একটাই রাস্তা আছে। এখন তোর ইচ্ছা। সুমন, ও আমার একমাত্র আদরের ছোট বোন ছিল, যাকে সারা জীবন আমি নিজের ছোট বোন হিসেবে দেখে আসছি। আর আমার বোন মারাও গেছে, এখন কিভাবে? সুমন আমার ঘাড়ে হাত দিয়ে বলল, দেখ, তোর বোনের জন্য তোর মায়ের এই অবস্থা। তোর বোন মারা গেছে দেখে তিনি মন মরা হয়ে থাকেন, এই জন্য এমন হয়েছে। আর গোপনে একটা কথা বলবো, ভয় পাবি না তো আবার? ভয়ের ভিতরে আছি, আবার নতুন করে কিসের ভয় দিবি? দেখ লাদেন, আমি সিরিয়াস হয়ে বলছি, ভয় পাবি না তো? আমি সুমনের দিকে তাকিয়ে বললাম, না, ভয় পাবো না, তুই বল। আমরা মানুষ জাতি খুব নিষ্ঠুর রে, আমরা যা চাই তা পাই না। তোরে বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তাও তোরে বলতেই হবে। দেখ সুমন, এমনিতে আতঙ্কের ভেতরে আছি, এত না পেঁচিয়ে সরাসরি বলে দে কি হয়েছে। তোর মা 2 মাসের প্রেগনেন্ট। সুমনের কথা শুনে জোরে চিৎকার দিয়ে বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই সব কি বলছিস? আজকে 2 বছর হলো আমার আম্মুর সাথে আমার বাবার ডিভোর্স হয়ে গেছে। লাদেন, মাথা ঠান্ডা করে বস, এত রাগিস না। আমি বলছি তো সবকিছু ঠিকঠাক করে দেব। তুই কি ঠিক করবি বল? যেখানে আজকে আমার সব কিছু হারিয়ে গেছে, আর আজকে তোর কাছে আসলাম, তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আরে, অনেক কথা আছে যেগুলো তোর অজানা। তবে তুই আজকে বাসায় যা, বাকিগুলো পরে বলবো। আর যদি সম্ভব হয় তাহলে কালকে রাত থেকে কাজে লেগে যাবি। সুমনের কথা শুনে কোনো উত্তর দিলাম না, শুধু বললাম, আমি একজন পুলিশ কনস্টেবল, আর আমি জানি না কখন আমার বাবা। থাক, তোরে আর বলতে হবে না। আর এত চাস নিস না। তুই কালকে আমি তোর বাসায় যাব। আন্টি ওখানে থাকলে সুরক্ষিত থাকবে। তুই কোনো চিন্তা করিস না। এখন বাসায় যা তুই। তবে অনেক রাত হয়ে গেছে, একটু সাবধানে যাবি। হুম, ঠিক আছে, তাহলে আমি গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা বেজে 40 মিনিট। এখানে থেকে আমার বাসা বেশি একটা দূরে না, তবে আমি ভাবছি শর্টকাট রাস্তা দিয়ে চলে যাব। সুমনের বাসা থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, আর মনে মনে চিন্তা করছি, সুমন আমাকে সব কি বলল? আজকে মনে হচ্ছে সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি এটা মানি, আমার ছোট বোন মারা যাওয়ার পর আমার আম্মুর এমন অবস্থা হয়ে গেছে, কিন্তু তাই বলে আমার ছোট বোনকে আবার কবর থেকে তুলে, না না, আর চিন্তা করতে পারছি না। সব কিছু যেন মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মাঠের কাছে চলে গেলাম। এখানের পরিবেশটা অনেক নিরিবিলি। এত রাতে আমি একা একটা মানুষ, সাথে কেউ নেই, ভেবে যেন কেমন একটু ভয় হচ্ছে। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমার পাশ থেকে ডেকে চলেছে। মনে হচ্ছে যেন দূর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকছে। ভয়ে তখন রীতিমতো আমার শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ভাবছি পিছনে তাকাবো কিনা, আবার এটাও ভাবছি এত রাতে আমাকে আবার কে ডাকবে। ধীরে ধীরে পেছনে তাকালাম, আর পেছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে অনুমান করতে পারলাম যে এটা একটা মেয়ে। মেয়েটা আমাকে পেছন ফিরতে দেখে কেমন যেন গম্ভীর সুরে বলল, এত রাতে আপনি এখানে কি করেন? আমি কি করি মানে?
আমি তো আমার বন্ধুর বাসা থেকে বাড়িতে যাচ্ছেন তাই তো? এবার আমি একটু ভয় পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানেন? আর এতে জানার কি আছে? আপনার বন্ধুর বার্থডে পার্টি ছিল তাই গিয়েছেন, আর এখন বাড়িতে ফিরছেন। আমিও তো আমার বান্ধবীর বাড়ি থেকে মাত্র বাড়িতে যাচ্ছি আপনার মতো। মেয়েটার কথা শুনে এবার আমার একটু ভয় কমলো। তার মানে মেয়েটা আমার মতো লেট করে বাড়িতে যাচ্ছে। তা আপনার বাসা কোথায়? তা মিস্টার লাদেন সাহেব, আপনি কি আপনার বাবার মতো আপনার বোনকে ধর্ষণ করতে পারবেন বুঝি? এবার আমি মেয়েটার কথা শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। আমি বললাম কি, আর ও বলল কি? সুমন যে আমাকে এসব কথা বলেছে ও জানে কি করে? মেয়েটা এক পর্যায়ে হাসতে হাসতে বলল, কি, ভয় পেয়ে গেছেন? আপনি কে? আমি কে সেটা জানা কি খুব বেশি জরুরি? দেখেন, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই। আমাকে প্লিজ বিরক্ত করবেন না। একা একা যেতে পারবেন তা? ভয় পাবেন না তো আবার? আমি একা যাবো কিনা সেটা আপনাকে বলতে যাব কেন? এ কথা বলে আমি জোরে হাঁটতে লাগলাম। আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। ভয়ে আমার কলেজের পানি শুকিয়ে গেছে। আমার আম্মা আমাকে ছোটবেলায় সবসময় বলতো, বাবা জিন পরি বলতে তেমন কিছু হয় না। তবে আজকে আমার মনে হচ্ছে আমার আম্মা আমাকে যা বলতো সব মিথ্যা কথা ছিল। এত জোরে জোরে হাঁটছি কিন্তু রাস্তা শেষ হচ্ছেই না। হঠাৎ করে আমি হাঁটতেই পারছি না। পাগুলো যেন আপনা আপনি চলা বন্ধ হয়ে গেল। বুঝলাম না কেন এমন হচ্ছে। আবার হঠাৎ করে সেই মেয়েটা আবারও সামনে চলে এলো আর এসে বলা শুরু করলো, কি, বলছিলাম না আপনি একা একা হেঁটে যেতে পারবেন না? তাও আমার কথা শুনলেন না। যে আমি কিছু বলতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। মিনিটের ভেতরে আমার সম্পূর্ণ গেঞ্জিটা এই ঠান্ডার মাঝেও ঘামে ভিজে গেল। মনে মনে বলছি, কেউ আমাকে বাঁচাও প্লিজ। আর জীবনে আমি এত রাতে কোথাও যাব না। মেয়েটা হাতের ইশারা করতেই আমার প্যান্ট শার্ট সব কিছু আপনা আপনি খুলে গেল আর আমি উলঙ্গ হয়ে গেলাম। এসব দেখে এখন সত্যি সত্যি ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেল। একসময় মেয়েটা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মেয়েটা ইচ্ছে মতো আমাকে ব্যবহার করতে লাগলো। তবে একসময় বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মেয়ে না। আজকে যেখান থেকে বেঁচে যাব সেই আশাটুকু আমার ভেতরে নেই। মেয়েটার বড় বড় নখ দিয়ে মাঝে মধ্যে আমার শরীরের মাঝে এমন আঁচড় দেয়, মনে হয় যেন আমার কলিজা বের করে নেবে। আমি কোনো মতে নড়তে পারছি না। তবে এখন অনুভব করতে পারছি আমার গোপনাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি আর এসব নিতে পারছি না। জোরে একটা চিৎকার দিয়ে বললাম, সুমন আমাকে প্লিজ বাঁচা। কিন্তু সেই চিৎকার আর বাইরে গেল না। ওটা আমার ভেতরেই সীমাবদ্ধ থাকলো। মনে হলো যেন আমি বোবা হয়ে গেছি। আমার শরীর থেকে এমনভাবে রক্ত পড়ছে যেন মনে হচ্ছে আর কিছুক্ষণের ভেতরে আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে। জীবনে কি এমন ভুল করেছি জানি না, যার কারণে আজকে আমার সাথে এমন হচ্ছে। তবে মেয়েটা আজকে আমাকে ছাড়বে না। ও তৃপ্তি যতক্ষণ না মিটাবে ততক্ষণ আমাকে ব্যবহার করেই যাবে। কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি বলতেই পারি না। যখন আমার জ্ঞান ফিরল, তাকে দেখে আমি আমার বিছানার উপর শুয়ে আছি। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখলাম শরীরে সব কিছু একদম ঠিকঠাক আছে। কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই। এটা কিভাবে হতে পারে? মেয়েটা আমাকে ওর নখ দিয়ে যে আঁচড়গুলো দিল, কোথায়? এগুলো তো কোথাও নেই। তাড়াতাড়ি নিচে নেমে হাঁটার চেষ্টা করলাম। হাঁটতে পারছি ঠিকই, তবে শরীরটা একটু দুর্বল লাগছে। একবার নিচের দিকে ভালো করে চেক করে দেখলাম সব কিছু একদম ঠিকঠাক আছে। কিন্তু আমার না রাতে অনেক রক্তপাত হয়েছিল। মেয়েটা আমাকে এমনভাবে ব্যবহার করেছে যেন আমি মনে করেছিলাম আজকে আমি সত্যি সত্যি মারা যাব। তাড়াতাড়ি করে সুমনকে কল দিলাম। সুমন আমার ফোন রিসিভ করে বলল, কি খবর বন্ধু তোর? এত সকাল সকাল ফোন করলি যে? আমি বললাম, সুমন, আমি তোর বাসা থেকে কয়টায় বের হয়েছিলাম? এই তো অনুমানিক রাত 12টা। কেন, কি হয়েছে? না তেমন কিছু না। আমার আম্মুর খবর কি? তুই যদি কাজে লেগে পড়িস তাহলে আমিও আমার কাজে লেগে পড়বো। আচ্ছা সুমন, ঠিক আছে, আমার এখন যেতে হবে রে। ঠিক আছে, তবে ছুটি নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসবি। ফোনটা রেখে চিন্তা করছি, তাহলে কি আমি রাতে স্বপ্ন দেখছিলাম? কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি মেয়েটা আমার সাথে কি কি করেছে। তবে এতটুকু আমি বলতে পারি, এটা কোনো সাধারণ মেয়ে না। আরে যা, আমার তো সময় চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে কিছু খাবার তৈরি করে নিজে খেয়ে নিলাম। এই বাসায় আমি আর আমার আম্মুই থাকি। আর কিছু বলবো না, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। রেডি হতে হতে চিন্তা করছি, আমি কি স্বপ্ন দেখলাম নাকি আমার সাথে বাস্তবে এমন হয়েছে। বাইকটা নিয়ে সরাসরি থানায় চলে গেলাম। থানায় গিয়ে দেখি পুরো থানাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। মনে মনে বললাম, কি ব্যাপার, হঠাৎ করে থানাটা এত সুন্দর করে সাজালো? কিছুই তো মাথায় ঢুকছে না। ধীরে ধীরে থানার ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সব পুলিশ কনস্টেবলের হাতে একটা করে ফুলের তোড়া। আমি রাসেলের পাশে গিয়ে আস্তে করে বললাম, কে রে রাসেল, আজকে কি থানায় কোনো অনুষ্ঠান আছে নাকি? আগে বলে নেই, এই থানায় আমার রাসেল এবং এরার সাথে একটা ভালো সম্পর্ক আছে। ওরা এখানে আমার সমবয়সী। রাসেল আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল,
কিরে তুই আজকে লেট করে থানায় আসলি যে? আর বলিস না, রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর তুই তো জানিস ইদানিং আমার আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। ও আন্টি কেমন আছে রে? এই তো মোটামুটি। তবে আমি এতটুকু বলতে পারি না রে, আমার আম্মুকে কি আমি আজও বাঁচাতে পারবো কি না। দেখ, মন খারাপ করিস না, সব কিছু অবশ্যই ঠিকঠাক হয়ে যাবে। হুম। আর আজকে থানায় কেউ আসবে নাকি, যার কারণে পুরো থানাতে একটু সুন্দর করে সাজানো হয়েছে? কেন তুই জানিস না আজকে আমাদের থানায় নতুন ওসি আসবেন? ও, আমাকে তো কেউ বলেনি। বলবে কিভাবে, তুই তো সারাদিন এদিক ওদিক বিজি থাকিস। কি খবর বেবি? এত বছর পরে দেখা করতে আসলে যে? এরার কথা শুনে মেজাজ পুরো গরম হয়ে গেল। এতদিন বিদেশি ছিলাম, তাই আজকে এসে বউকে ভালোবাসা দেব। আসো গো বউ। এরা আমাকে চিমটি দিয়ে বলল, ভালো হয়ে যাও লাদেন, ভালো হলে টাকা লাগে না। কে বলেছে ভালো হতে টাকা লাগে না? তুই আমাকে 5,000 টাকা দে, আমি এক্ষুনি ভালো হয়ে যাব। রাসেল আস্তে করে বলল, তোদের এখন ঝগড়া করার সময় হলো? এরা সব কিছু গোছানো কি শেষ? এরা রাসেলকে বলল, তুই কি আমার স্যার যে তোরে বলতে হবে গোছানো শেষ হয়েছে কিনা? রাসেল, ফালতু কথা বন্ধ করে বলতো, স্যার কি আসছে নাকি? আরে না, স্যার তো একেবারে ওসির ম্যাডামের সাথে আসবেন। তাহলে তো হয়ে গেল। এরা, তুই একটু এদিকটা সামলে রাখিস, আমি রাসেলকে নিয়ে যাবো আর আসবো। এরা আমাকে উল্টো ধমক দিয়ে বলল, আর কত বছর ওই মেয়ের পিছনে ঘুরবি? তুই একজন পুলিশ কনস্টেবল, আবার ওই মেয়ের পিছনে ঘোরাঘুরি করিস, লজ্জা করে না? কে বলেছে আমরা ঘোরাঘুরি করি? আর তাছাড়া আমাদের কেউ কি কিছু বলতে পারবে? বললে বললো, আমাদের ডিউটি আমাদের পালন করতে দে, এক কথাতেই সব শেষ। আর তাছাড়া তোর ভাবি কিন্তু অনেক সুন্দর আছে। এখনো প্রপোজ করে নাই, আবার বলে ভাবি? যা, দূরে গিয়ে মর। আচ্ছা এরা, তাহলে আমরা গেলাম। তুই একটু দেখিস প্লিজ বোন আমার, আমরা যাবো আর আসবো। লাদেন, তোর মাথা খারাপ হয়ে গেছে। আজকে নতুন ওসি আসবে আর তুই এখন চলে যাবি? আমি পারবো না ভাই, পরে আমি কি বলবো? এরার হাত ধরলাম, ধরেই বললাম, তোর ভাবি আমাকে ডাকছে, প্লিজ তুই না করিস না। রাসেল, তুই ওর সাথে থাকলে একদিন মরবি, দেখিস, এ আমিও বলে দিলাম। রাসেল এলার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, কি করবো বল, বন্ধুত্ব তো মায়া লাগে। রাসেলকে নিয়ে থানা থেকে বের হয়ে সরাসরি কলেজ রোডের দিকে রওনা দিলাম। যেতে যেতে রাসেল বলল, লাদেন, এটা কি ঠিক? আমরা পুলিশ হয়ে একটা মেয়ের পিছনে এতদিন ঘুরছি, আমাদের কি সম্মান বলতে কিছু আছে? আরে বেটা, রাখ তো সম্মান। জীবনের পথ চলতে গেলে একজন গার্লফ্রেন্ড অবশ্যই প্রয়োজন, আর আমি সেটার পিছনেই ঘুরছি। বাইকটা এক জায়গায় রেখে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূরে আমার হবু বউকে দেখা যাচ্ছে। আরে কি বলছি আমি এসব, এখনও তো প্রপোজই করা বাকি আছে, বউ তো পরের বিষয়। রাসেল আর আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। আমাদের থেকে মেয়েটা কিছুটা দূরে, ওর সাথে কয়েকজন বান্ধবী আছে। তবে আফসোস একটাই, এতদিন মেয়েটার পিছনে ঘুরলাম, কিন্তু ওর নামটা এখনও জানা হয়নি। মেয়েটা জানে আমি ওর পিছনে ঘুরি, কিন্তু ও তেমন কিছু বলে না। আজকে ওদের ফলো করতে করতে অনেকটাই সামনে চলে গেলাম। হঠাৎ একটা নিরিবিলি জায়গায় মেয়েটা দাঁড়িয়ে গেল, ওদের দেখে আমরাও দাঁড়িয়ে গেলাম। রাসেল ভয়ে ভয়ে বলল, এখন কি হবে বন্ধু? যা হবার হবে, তুই তো ভয় পাস না তো, আমি আছি না। মেয়েগুলো আবারও পেছনে ঘুরে আমাদের কাছে আসলো। এর মাঝে যাকে আমি পছন্দ করি সেই মেয়েটা রাসেল আর আমাকে প্রশ্ন করলো, আমি কি জানতে পারি আপনাদের দুইজনের ভেতর কে সেই মহান ব্যক্তি যে আমাদের মধ্যে একজনকে ফলো করে? আসলে ও তো আমার সাথে এসেছে, আর আমি আপনার জন্য এখানে আসছি। কেন আমার পিছনে ঘোরেন? আমি সরাসরি বলে দিলাম, আপনাকে আমার অনেক পছন্দ, এই জন্য আপনার পেছনে ঘুরি। আর আমি কিন্তু সরকারি চাকরি করি। সে তো দেখতেই পাচ্ছি, পুলিশের পোশাক পরে আমাদের ফলো করছেন। লজ্জা করে না নিজে পুলিশ হয়ে আবার অন্যের পিছনে ঘুরছেন? দেখেন, এতে লজ্জার কিছু নেই। একটা সুন্দর জীবনসাথী খোঁজা, এতে লজ্জার কি আছে? আমার নামটা তো জানেন? না মানে আসলে, আমার নাম মাহি চৌধুরী। চিনেন তো আমার বাবাকে? কেন চেনা লাগবে, সে আবার কে? আমাদের বিয়ে হয়ে গেলে পরে একবারই চিনব না। মাহি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, আমি কে, আমার পরিচয় কি, সে নাচ নিয়ে আমার পিছনে ঘুরছেন? হাস্যকর ব্যাপার তো। রাসেল আমার কানে ফিস ফিস করে বলল, যা করা তাড়াতাড়ি কর, আমাদের সময় চলে যাচ্ছে। মাহি এবার আমার দিকে আঙ্গুল তুলে বলল, এরপর যদি তোরে কোনোদিন আমার আশেপাশেও দেখি না, তোর টুকরো টুকরো করে তোর মাংসগুলো সমুদ্রে ভাসিয়ে দিব। তুই তো এটা জানিস না আমার বাবাকে? আমার বাবা হলো এখানকার এমপি। ভাবছিস আমি সাধারণ হয়ে চলাফেরা করি দেখে আমি সাধারণ ঘরের মেয়ে? তুই সরকারি চাকরি করিস দেখে আমি তোর বিয়ে করে নিব? তোর মতো হাজার হাজার ছেলে মেয়েকে আমার বাবা নিজে হাতে চাকরি দেয়, আর আসছে আমাকে প্রপোজ করতে। তো ভাগ্য ভালো যে এখন আমি কাউকে বলি নাই। যদি একটা ফোন করি না,
আমি তাহলে তোর হাড্ডিগুটি একটাও থাকবে না। এটা মনে রাখিস, মাটিতে থেকে আসমান ধরতে যাবি না, নইলে পুরে ছাই হয়ে যাবি। মনে থাকবে তো? আর পুলিশের অসম্মানী হোক এমন কিছু আমি করব না, নইলে তোরে কোনো দিনও শেষই করে দিতাম। যা, তোরে আমি ছেড়ে দিলাম, মনে রাখিস। আর কোনো দিন যদি আমার সামনেও আসিস তাহলে তোর খবর আছে। এইখান থেকে চলে যা, আশেপাশে অনেক মানুষ চলে আসছে। আর আমার বাবা যদি সব জানতে পারে না, তোর কি হবে জানিস তো? তুই হয়তো এটাও জানিস না, পুলিশ আমরা বিস্কুট দিয়ে পুষি, ওরা আমাদের পোশাক কুত্তা। এতক্ষণ যা বললো শুধু মাথা নিচু করে শুনলাম, কিছু বলতে পারলাম না। তবে হঠাৎই আমার হাতে একটা 500 টাকা নোট দিয়ে বলল, তোদের তো আবার ঘুষ না খেলে হয় না, না? এ কথা বলেই মেয়েগুলো চুপচাপ আমাদের সামন থেকে বিদায় হয়ে গেল। রাসেল আমার হাত ধরে বলল, চল বন্ধু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাসেলের কথা শুনে চুপচাপ সামনে হাঁটতে লাগলাম। দেখ লাদেন, কান্না করিস না, আমাদের ওকে বিরক্ত করা উচিত হয় নাই। তাছাড়া আমরা এটা জানতাম না মাহি এমপির মেয়ে হয়। চোখের পানি মুছে বললাম, জীবন আমি এতটা অপমানিত হইনি আজকে যতটা অপমানিত হয়েছি। রাসেল, তুই তো আবার কিছু মনে করিসনি? আরে যা হয়েছে সব ভুলে যা। বাইক নিয়ে সরাসরি থানার দিকে রওনা দিলাম। আজকে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। ও একটা মেয়ে হয়ে আমাকে এতটা অপমান করলো, আর আমি এসব সহ্য করে নিলাম। আর কি বা করবো আমি? ও একজন এমপির মেয়ে। থানায় গিয়ে দেখি সবাই ভেতরে দাঁড়িয়ে আছে, হয়তো নতুন ওসি এসে গেছেন। ভেতরে গিয়ে দেখি আমাদের বড় স্যার বলছে আজকে ওসি ম্যাডাম আসবেন না, তার কি যেন পারিবারিক সমস্যা হয়ে গেছে, এখন সবাই ডিউটিতে চলে যান। এরই মধ্যে ইরা আমার সামনে এসে বলল, লাদেন, কি হয়েছে রে? আজকে তোকে এত মনমরা লাগছে কেন? আমি কোনো কথা না বলেই বড় স্যারের কেবিনের দিকে যেতে লাগলাম। স্যার আমাকে দেখে বলল, কি অবস্থা লাদেন, তোমার আম্মু ভালো আছে? এই তো স্যার, মোটামুটি ভালো আছে, আবার নেই। স্যার আজকে বিকেলে আমার ছুটি লাগবে, আম্মুকে নিয়ে এক জায়গায় যেতে হবে। দেখ লাদেন, ছুটি লাগবে সেটা কোনো বিষয় না, আজকে এক জায়গায় গিয়ে দেখে আসবে সেখানে কি ঝামেলা হচ্ছে, পরে ওখান থেকে চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যারের কেবিন থেকে বের হতেই এরা আমার সামনে এসে বলল, দেখ লাদেন, মন খারাপ করিস না। আমি বলেছিলাম না, কারো পরিচয় না জেনে ফলো করা উচিত না। এখন দেখলি তো। থাক বাদ দে, আমি যদি বেঁচে থাকি ওকেও দেখে নেব। এমপির মেয়ে বলে আজকে আমাকে এত অপমান করলো। আমাকে অপমান করলো সেটা না হয় মেনে নিলাম, তাই বলে পুলিশকে পোশাক কুত্তা বলবে? আমিও দেখে নেব কতটা অহংকারী মেয়ে। স্যারের কথা মতো ডিউটিতে বের হয়ে গেলাম। রাসেল আর এরা অন্য জায়গায় চলে গেল। আমি যেখানে গেলাম সেখানে একটা জমিনে মামলা চলছিল। ওটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ডিউটি শেষ করে কোনো রকম বাসায় গিয়ে রেডি হয়ে সুমনের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি সুমন কি যেন কাজে ব্যস্ত। আমাকে দেখে বলল, আজকে রাত 12টার সময় কবরস্থানে চলে যাবি, এত অপেক্ষা করা যাবে না। সুমনের কথা শুনে আমার অবস্থা যেন মুহূর্তের ভেতরে খারাপ হয়ে গেল। কালকে রাতের কথা মনে পড়ে গেল, তবে রাতের কথা সুমনকে বলা যাবে না। সুমন আমার ঘাড়ে হাত দিয়ে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, তোর বোনকে কবরস্থান থেকে তুলে ওখানে নিয়ে আসবি। আর আমরা যে তোর বোনকে এখানে নিয়ে আসছি এগুলো যেন কেউ জানতে না পারে। সুমন, তুই তো জানিস আমি ছোট থেকেই কত ভয় পাই। সেদিন রাতের বেলা কত কাহিনী যে হয়েছে তোরে আমি। সুমন আমার কথা আটকে দিয়ে বলল, আমি কিছুটা হলেও জানি, তোর বলতে হবে না। এখন আমাদের এদিকে না গিয়ে কাজের দিকে মনোযোগ দিতে হবে, বুঝলি? সুমন, আমার মাকে বাঁচানোর জন্য কি আমার বোনকে? আমি শুধু তোর জন্য সবকিছু করছি, তুই নিজেও জানিস না তোর সাথে কি কি হচ্ছে। তোর বোন আর তোর মায়ের সাথে অনেক বড় অন্যায় হয়েছে, যেটা তুই নিজেও জানিস না। এবার আমি একটু ঘাবড়ে গেলাম। সুমন, আমার বোন আর মায়ের সাথে কি হচ্ছে, তুই কি বলতে চাস? এখন শুধু এইটুকু জেনে রাখ, তোরে ও এত সহজে ছাড়বে না। সব তোর বাবার পাপের ফল, যা তোর এখন সাজা ভোগ করতে হবে। আর এই নে তাবিজটা, যখন কবরস্থানে যাবি এটা পরে যাবি, তাহলে আশা করি তোর কোনো সমস্যা হবে না। সুমন, তোর কথা অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস বা কি করতে চাইছিস। চিন্তা করিস না বন্ধু, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। যা এখন গিয়ে একটু ঘুমিয়ে নে, সময় হলে আমি ডেকে নিব। আমি সুমনের কথা মতো চুপচাপ ভিতরে চলে গেলাম। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে চিন্তা করছি, সত্যি কি আমার সাথে কিছু হতে যাচ্ছে? আর তাছাড়া সুমন যা করছে আমার ভালোর জন্যই তো করছে। চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ দেখি কোত্থেকে যেন কে আওয়াজ করে বলছে, এত সহজে আমি তোরে ছাড়বো না, এমন শাস্তি দিয়ে আমি তোরে মারবো, তুই তখন মরার জন্য আমার কাছে অনুরোধ করবি, কিন্তু আমি তোরে মরতে দেব না। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম,
কিন্তু আমি তো নিজ কানে শুনেছি, আর মাথায় কাজ করছে না কে আমার পিছনে এভাবে পড়ে আছে, আর কে বা আমাকে মারতে চায়। বিছানা থেকে উঠে সুমনের কাছে গেলাম। রাত এখন অনেকটা হয়ে গেছে। আমি বুঝি না সুমন শালা সবসময় কী নিয়ে বিজি থাকে, আর সারাদিন ওর কাছে এত মানুষ আসে যে বলার বাহিরে। বুঝি না মানুষ ভূতপ্রেত কেন এত বিশ্বাস করে। আরে ধুর, আমি কাকে কি বলছি, আমি নিজেই তো ভূতপ্রেত বিশ্বাস করি। সুমন আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, তোর বন্ধু ফোন করে বলল আমাকে নাকি তোর কোন এমপির মেয়ে অপমান করেছে। আরে যা শালা, আমার ফোন সুমনের কাছে ছিল আমি বলতেই পারি না। আমি সুমনের কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, রাসেল তোলে সব বলে দিছে। হঠাৎ দেখি তোর ফোনটা বাজছে, তাই ফোনটা ধরে তোর কাহিনী শুনলাম। তুই যদি কস তাহলে কালকেই ওই মেয়ের তোর কাছে চলে আসবে। সে এমপি টেমপি আমি দেখে নেব। না থাক, বাদ দে, ও আমি পরে দেখে নেব, সময় তো হয়ে যাচ্ছে না। চলে যা, আর ভুলেও পিছনে ফিরে তাকাবি না। মনে রাখবি আমার তাবিজ তোর কাছে যতক্ষণ আছে ততক্ষণ তোর কাছে কেউ আসতে পারবে না। তোর দুই হাতে দূরে দাঁড়িয়ে তোরে বিরক্ত করবে, আর ভুলেও ভয় পাবি না। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোর কিছুই হবে না, চিন্তা করিস না। তবে তোর বোনকে সরাসরি এখানে নিয়ে চলে আসবি। কিছুক্ষণ পর সুমনের কথা মতো রওনা দিলাম। এখান থেকে কবরস্থান বেশি একটা দূরে না। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে যাওয়ার পর মনে হলো সেদিনের মতো আমাকে আজকে কেউ পেছন থেকে ডেকে চলেছে। তবে কি হচ্ছে বুঝতে পারছি না। মনের ভিতরে ভয়টা যে হচ্ছে বলার বাইরে। এখন একটা কথা বলে মনকে বোঝাই। কথাটা হলো যে বনের বাঘে মানুষ খায় না, মনের বাঘে মানুষ খায়। যত সামনে যাচ্ছে ততই যেন শব্দ বেরিয়ে চলেছে। হঠাৎ করে আমার পিছনে মনে হলো কেউ কান্না করে বলছে, তুই ওখানে যাস না, ওরা তোরে আজকে মেরে ফেলবে। আমি এসব কথা কানে না নিয়ে হেঁটে যাচ্ছি। তবে আমি এতটুকু অনুমান করতে পারছি কেউ একজন যেন আমার কাছে আসতে যাচ্ছে, কিন্তু যেন মনে হয় মুহূর্তের ভেতরেই সে সেটিকে দূরে চলে যাচ্ছে। তার মানে সুমনের দেওয়া তাবিজ কাজ করছে। এই তো কবরস্থানে চলে আসছি। যখন আমি কবরস্থানের গেট খুলব তখন মনে হলো যেন আমার আশেপাশে সব কিছু নিরিবিলি নিস্তব্ধ হয়ে গেল। আমার পেছনে যে একটা চিৎকার ভেসে আসছিল মুহূর্তের ভেতরে এটা বন্ধ হয়ে গেল। মাঝরাতে ঠিক যেমন পরিবেশ থাকার দরকার ঠিক তেমনই আছে। এই নিরিবিলি পরিবেশের মাঝে আমি শুধু একা। ভাবতেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। যত সামনের দিকে যাচ্ছি ততই যেন ভয়টা বেড়েই চলেছে। হ্যাঁ, ওই তো আমার বোনের কবর। ধীরে ধীরে আমি কবরের পাশে চলে গেলাম। আচ্ছা, আমি কি ঠিক কাজ করছি? আমার বোনকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমি ওকে মাটি থেকে তুলে নিয়ে আসলাম। এটা করা কি আজও আমার ঠিক হবে? তবে ঠিক কিনা ভুল সেটা আমি বলতে পারবো না। তবে এই মুহূর্তে আমার সুমনের কথা শোনা বেশি একটা জরুরি। ধীরে ধীরে আমি মাটি খুঁড়তে লাগলাম। আমার কাজ আমাকে করতেই হবে। কবর খুঁড়ে মাটি থেকে আমার বোনের লাশটা বের করে কাঁধে নিতেই কেমন যেন জোরে একটা আবহাওয়া বয়ে গেল আমার শরীর দিয়ে। মনে হলো যেন মুহূর্তের ভিতরে কেউ একজন এখান থেকে গেল। আস্তে আস্তে বাতাসের আবহাওয়া বাড়তে লাগলো। তাড়াতাড়ি মাটিগুলো ঠিক করে বোনের লাশটা কাঁধে তুলে সামনের দিকে হাঁটতে লাগলাম। কবরস্থানের গেট বন্ধ করতেই আচমকা একটা মেয়ের কণ্ঠে আওয়াজ আসলো, তুই ছেলেটা বড্ড বেশি খারাপ। আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যার কারণে আমার বোনকে তোরা মেরে ফেললি? আমি তোরে ছাড়বো না। তুই যতদিন বেঁচে থাকবি শান্তিতে থাকতে পারবি না। আমি তোর জীবন নরকে পরিণত করব। এখন বেঁচে চলে যাবি, সমস্যা নেই, চলে যা। কিন্তু এই কথাটা মনে রাখিস, আমি তোর পিছু ছাড়বো না, তোরে ছাড়বো না আমি। আমি এসব কথা শুনে তাড়াতাড়ি সামনের দিকে হাঁটতে লাগলাম। তবে মেয়েটি শেষ কথাগুলো খুব জোরে বলছিল। আমি এটা বুঝলাম না এখানে মেয়ে এলো থেকে। তাড়াতাড়ি আমি আমার বোনকে নিয়ে সুমনের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সুমন আমার অপেক্ষা করছিল। আমাকে দেখে তাড়াতাড়ি বলল, যা তোর বোনকে টেবিলের উপর রাখ। আমি আমার বোনকে টেবিলের উপর রাখার পর সুমন বলল, তোর কোনো সমস্যা হয় না তো লাদেন? সমস্যা একটু হয়েছিল, তবে তোর তাবিজ সাথে থাকার কারণে কিছুই হয়নি। এখন তুই বল কি করবি? সুমন আমার হাত থেকে তাবিজটা নিয়ে বলল, এখন এটা বলতে আমাকে কে যেন টান দিয়ে ধরে অন্ধকারে নিয়ে গেল। আর নিয়ে গিয়ে আমাকে এমনভাবে মারতে লাগলো, ভয়ে আমি কোনো চিৎকার করতে পারছি না। অন্ধকারের ভেতরে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবে হঠাৎ করে কে জানি আমার বুকের মাঝে মনে হলো হাত ঢুকিয়ে দিল, আর আমার কলিজাটা বের করে নেবে এমন অবস্থা। আমি ব্যথা সহ্য করতে না পেরে জোরে একটা চিৎকার দিলাম, সুমন তুই আমাকে বাঁচা প্লিজ, আমি বাঁচতে চাই। এ কথা বলতেই আবার আমি সুমনের সামনে চলে এলাম। সুমন আমাকে দেখে মুচকে একটা হাসি দিয়ে বলল, তোর সমস্যার সমাধান আমি পরে করছি, তুই কোনো চিন্তা করিস না। আগে আমি তোর মা আর বোনকে দেখি। আমার সাথে কী যে হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। ঠিক আছে, তোর যেটা ভালো হয় তাই কর। আর আমি একজন ডাক্তারকে এখানে আসতে বলেছি, কারণ তুই আমার কথা বিশ্বাস করবি না। কি এমন যে আমি তোর কথা বিশ্বাস করব না?
বলবো ঠিকই, কিন্তু তার আগে তুই আমাকে এটা বল, আমি যা বলবো এই কথাগুলো শুনে আমার গায়ে হাত তুলবি না। আচ্ছা ঠিক আছে। আর তুই যা করেছিস আমার ভালোর জন্যই তো করছিস, এতে আমি তোর গায়ে হাত তুলবো কেন? দেখ লাদেন, এই কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগছে। তোর আম্মু আজকে সকালে মারা গেছে। আমাকে মাফ করে দিস বন্ধু, আমি তোর জন্য কিছু করতে পারি নাই। তবে আমার যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তুই হয়তো এটা চিন্তা করতে পারিস আমার আম্মু মারা গেছে, তাহলে আমার বোনকে কবর থেকে তুলে এখানে আনার কি দরকার ছিল? দরকার ছিল দেখেই এনেছি আমি ওকে, কারণ তোর বোন ছিল 5 মাসের প্রেগনেন্ট আর তোর বোনের আত্মহত্যা করেছে, কিন্তু তারা কেউ বলতে পারিস নাই। আর এসব কে করেছে আমি এগুলো তোরে বলবো না, তুই নিজেই বের কর। সুমনের কথা শুনে আমি চোখ গরম করে ওর দিকে তাকালাম। তোর মাথা খারাপ হয়ে গেছে? কিসব উল্টাপাল্টা কথা বলিস? আমার বোন প্রেগনেন্ট মানে? আবার ও নিজে আত্মহত্যা করে মারা গেছে? সুমন কিছু বলার আগেই রুমে একজন মুরব্বী ঢুকে বলল। সুমন বাবা, আমাকে হঠাৎ এখানে ডাকলে যে? সুমন আমাকে চুপ থাকতে বলে মুরব্বীকে বলল। ডাক্তার সাহেব, এই 2টা লাশ একটু পরীক্ষা করে দেখেন তো ওরা প্রেগনেন্ট নাকি। সুমনের কথা শুনে ডাক্তার তার নিজের কাজে লেগে গেল। অনেকক্ষণ পর ডক্টর বলল। ওরা দুইজন প্রেগনেন্ট, কিন্তু ওরা তো মৃত। কিভাবে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার আর কিছু বলতে হবে না, আপনি চলে যান। আর এসব নিয়ে তো আমার কাজ, জানেন তো আপনি। ডক্টর সাহেব কিছু না বলে চুপচাপ আবার বাসা থেকে বের হয়ে চলে গেলেন। আমি শুধু সুমনের দিকে তাকিয়ে আছি। কখন যেমন চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমি বলতেই পারিনি। সুমন আমাকে একটা টিস্যু দিয়ে বলল। যে তোর মা বোনকে এমন অবস্থা করেছে তাকে কি তুই ছেড়ে দিবি? সুমনের কথা শুনে আস্তে করেই বললাম, আমার আম্মুর কসম করে বলছি আমি ওনাকে ছাড়বো না। সেটা আমিও চাই, তবে তুই আমাকে বল তো, তোর বাবা আর তোর আম্মুর কি কারণে ডিভোর্স হয়েছিল? আমার বাবা একজন মাওলানা ছিল, তিনি সবসময় ভালো পথে চলেন। আমার আম্মুকে এই কারণে হয়তো আব্বু ডিভোর্স দিয়ে দিছে। তবে আম্মু বেঁচে থাকতে আমাকে শুধু এতটুকু বলেছিল, কিন্তু আমি ওনাকে এসব বিষয়ের কোনো প্রশ্ন করিনি। রাত তো অনেক হয়ে গেছে, তুই এক কাজ করিস, তোর বাবার ফোনটা চুরি করে ফেলবি। তোর বাবা যতগুলো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে সব তিনি তার ফোনের মাঝে ভিডিও করে রেখেছে। আর এই ভিডিওগুলো তোর বাবা নিরিবিলি পরিবেশে দেখেন এবং মজা নেন। হয়তো তোর আম্মুর ভিডিও আর তোর বোনের ভিডিও সেখানে আছে। হঠাৎ আমি দেখি সুমনের থেকে কিছুটা দূরে একটা লম্বা ধারালো বটি পড়ে আছে। আমি ওটা হাতে নিয়ে বললাম, আজকে আমি ওনাকে না মেরে থামবো না। সুমন আমাকে আটকে বলল। তোর বাবা হলো ঠান্ডা মাথার খনি, আমাদের যা কিছু করতে হবে ধীরে সুস্থে করতে হবে। আগে তোর বাবার ফোন চুরি কর, পরে আমি বলবো কিভাবে কি করতে হবে। কোনো মতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলাম। এখন আমার আম্মুর লাশ, আমার বোনের লাশ। চিন্তা করিস, আমার লোক দিয়ে ওনাদের মাটি দিয়ে দেব। এখন তুই একটু রেস্ট নে, যা, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে যেতে হবে না, আমার বাসায় ঘুমিয়ে পড়। কিন্তু সুমন। কেন কিন্তু নয়, আমি যা বলছি তুই তাই কর। সুমন আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে বলল। গুড নাইট, ঘুমিয়ে যা। আমার কিছু কাজ আছে, সেগুলো আমি শেষ করে ঘুমিয়ে যাব। সুমন চলে যাওয়ার পর আমি চিন্তা করছি, সত্যি কি আমার বাবা এগুলো করতে পারে? আমার মাথায় নানা ধরনের চিন্তা ঘোরাঘুরি করছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। মাথাটা কেমন যেন ব্যথা করতে শুরু করলো। আচ্ছা, এখন আমার কি করা উচিত? হয়তো সব কিছু ভালো করে খোঁজ নেওয়া। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে চোখ খুলে দেখি আমার হাত পা নাড়াতে পারছি না। আমার সামনে সব কিছু যেন অন্ধকার হয়ে আছে। মুখ দিয়ে আমি কোনো কথা বলতে পারছি না। কাউকে যে ডাক দেবো সে কথাটুকু মুখ দিয়ে বেরোচ্ছে না। অন্ধকারের মাঝে কে যেন বলল। কিন্তু আমার হাত থেকে বেঁচে যাবি? ভাবলি আমি তোরা এত সহজেই ছেড়ে দিব? বলছিলাম না, আমি তোর জীবন নরক করে দিব। এই কথাগুলো বলে মেয়েটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটার কণ্ঠ শুনে বুঝতে পারলাম সেই চেনা পরিচিত একটা কণ্ঠ। মনে হচ্ছে যেন এমন কণ্ঠ আমি আগে কোথাও শুনেছি। মেয়েটা ওর মতো করে মজা নিতে লাগলো, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কার কি ক্ষতি করেছি যার কারণে এই মেয়েটা আমার সাথে এসব করছে? আমি তোর কোনো ক্ষতি করিনি। ধীরে ধীরে আমার শরীরের শক্তি কমতে লাগলো। তবে আমি এতটুকু বুঝতে পারছি, এটা সেদিনের সেই মেয়েটা। কখন যে অজ্ঞান হয়ে গেলাম বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল, নিচে তাকিয়ে দেখি আমি যেখানে শুয়ে আছি সেখানে আমার পুরো বিছানায় রক্তে লাল হয়ে আছে। আর আমি নাড়াচাড়া করতে পারছি না। আমার শরীরে কোনো কাপড় নেই, কিন্তু আমি ছিলাম সুমনের বাসায়। তবে আমার বাসায় আসলাম কিভাবে? না, আর সহ্য করতে পারছি না। খুব ব্যথা করছে, আর এতটা কষ্ট হচ্ছে যে বলার বাহিরে। বিছানার একপাশে ফোনটা পড়ে আছে। কোনো মতে ফোনটা হাতে নিয়ে রাসেলকে ফোন দিলাম।
রাসেল ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কিরে লাদেন, এত সকাল সকাল ফোন দিলি, তুই কি আমাকে ঘুমাতে দিবি না? রাসেল তুই প্লিজ আমাকে বাঁচা, আমার অবস্থা খুব সিরিয়াস, আমি বিছানা থেকে উঠতে পারছি না, প্লিজ তুই আয়। লাদেন, তোর কি হয়েছে? আমি এখানেই আসছি, তুই চিন্তা করিস না। ফোনটা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছি, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আমার সাথে কেনই বা এমন হচ্ছে? আমি কার কি এমন ক্ষতি করলাম? মেয়েটা আমাকে এমনভাবে ব্যবহার করছে কেন তাও জানি না। আজও কি বাঁচবো নাকি আমি? কিছুক্ষণ পর রাসেল চলে আসলো, তবে রাসেলের সাথে ইভাকে দেখে চোখ বন্ধ করে দিলাম লজ্জায়। রাসেল কোনো মতে আমার শরীরে কাপড় দিয়ে বলল, লাদেন, তোর এমন অবস্থা কি করে হয়েছে? রাসেলের কথা শুনে বললাম, এত প্রশ্ন করিস না, আমাকে ওকে হাসপাতালে নিয়ে যা, আমার খুব কষ্ট হচ্ছে। রাসেল আর ইভা মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যাওয়ায় ডাক্তার আমাকে অজ্ঞান করে দিল। যখন আমার জ্ঞান ফিরল, তখন থেকে রাসেল আর ইভা আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরতে ইভা বলল, এখন তোর কি অবস্থা লাদেন? এই তো মোটামুটি আছে রে। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, ডাক্তার বলল যে তোর সাথে কেউ অতিরিক্ত শারীরিক সম্পর্ক করার কারণে। রাসেলকে আমি থামিয়ে দিলাম, বাদ দে, সব আমার কপাল। আচ্ছা তোর অফিসে চলে যা। ইভা আমার কথা শুনে বলল, রাসেল, তুই চলে যা অফিসে, আমি এখানে আছি। আর স্যার যদি বলবি লাদেনকে নিয়ে হাসপাতালে চলে এসেছি। রাসেল আচ্ছা বলে চলে গেল। রাসেল চলে যাবার পর ইভা বলল, সত্যি করে বল, তুই কোন মেয়ের সাথে? এবার তুই আর কিছু বলিস না, আমি তোর সব কিছু বলবো, তবে আমাকে একটু সময় দে। আর ডক্টর কি বললো, বাড়িতে যেতে পারবো তো? যেতে পারবি, তবে কিছুক্ষণ পর। হঠাৎ সুমনের নাম্বার থেকে একটা SMS আসলো। সেখানে লেখা আছে, আমাকে মাফ করে দিস, আমি তোর পাশে থাকতে পারলাম না। আমি জীবনে কত কিছু করেছি, কিন্তু আজকে হেরে গেলাম রে, পারলাম না তোর পাশে থাকতে। তবে তোর আম্মু আর বোনকে আমি কবর দিয়ে দিয়েছি। যে মেয়েটা তোর সাথে এসব করেছে, ও সহজে তোরে ছাড়বে না। আমি জানি তুই সব কিছু সমাধান করতে পারবি, তবে একটা কথা মনে রাখিস, সব কিছু তোর বাবার মোবাইলে আছে, ওটাই তোর বাঁচার একমাত্র সূত্র। আমি তোরে ছেড়ে অনেক দূরে চলে গেলাম, আমি পারলাম না রে, আমাকে মাফ করে দিস। সুমনের মেসেজ দেখে আমার মনের ভেতর একটা চিন্তা ঢুকে গেল। সুমন আমার কাছে মাপ চাইলো কেন? ও হেরে গেছে মানে কি হতে পারে? দুহাত দিয়ে মাথা চেপে ধরে আছি। এবার আমার হাত ধরে বলল, তোর কি হয়েছে আমার কাছে বল। বলবো রে সব কিছু, আমাকে আগে বাসায় নিয়ে চল। ইভাকে ধরে কোনো মতে বাসায় গেলাম, তবে মাঝে মাঝে ইভা আর রাসেল আমাকে অনেক জোর করেছিল এই বিষয়ে বলতে, কিন্তু আমি কিছু বলতে রাজি হইনি। আজকে 2 দিন হয়ে গেল, এখন আমি মোটামুটি অনেকটা সুস্থ। সুমনকে আমি অনেক খুঁজেছি, ও কোথায় গিয়েছে, কিন্তু কোথাও পাইনি। আজকে স্যার আমাদের নাইট ডিউটি দিয়েছে, সাথে এবার সুমনও আছে। আজকে নাকি এমপির মেয়ের জন্মদিন, তাই আমাদের থাকতে হবে। এখন বাজে রাত প্রায় 12টার মতো। আমি আর রাসেল এক কোণায় দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে পেছন থেকে কে জানি বলল, কি খবর মিস্টার আবু? পেছনে তাকিয়ে দেখি মাহি ওর বান্ধবীর সাথে দাঁড়িয়ে আছে, আর আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলল। আমি ভদ্রতার খাতিরে মাথা নিচু করে বললাম, কিছু কি বলবেন ম্যাম? মাহি মুচকে হাসি দিয়ে বলল, আমার জুতোয় ময়লা জমে গেছে, তোর পকেট থেকে রুমালটা নিয়ে আমার জুতোটা মুছাতে। মাহির কথা শুনে রাসেল অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করিও দেখতে চাইছে। মাহি আবার আমাকে ধমক দিয়ে বলল, কিরে, আমি তোরে কি বললাম, তোর কানে যায় নাই? এটা একটা অনুষ্ঠান, এখানে যদি কোনো ঝামেলা করি সমস্যা হবে। এমপি সাহেবও এখানে আছেন, তাই কোনো উপায় না দেখে চুপচাপ রুমালটা বের করে ওর পায়ের জুতা মুছে দিলাম। মাই শুধু আমাকে বলল, মানুষকে না চেনে যদি তোর পিছনে ঘুরিস তাহলে এমনই হবে। মাহি চলে যাওয়ার পর রাসেল আমাকে বলল, ওরা যে আমাদের কিভাবে এটাই বুঝি না, আমরা কি ওদের টাকা কেনা গোলাম? হয়তো, আবার হয়তো না। আচ্ছা এসব বাদ দে, সময় একদিন আমারও আসবে, তখন আমিও দেখিয়ে দেবো আমি কি জিনিস। এর মাঝে ইভা এসে বলল, লাদেন, তোর বাবাকে দেখলাম এমপির সাথে বসে আছে। তা আমি কি করব? আর ইভা তোরা কতবার বলছি এসব বিষয়ে আমাকে কিছু বলবি না। ইভা আমার কথা শুনে চুপ হয়ে গেল। আমাদের ডিউটি প্রায় শেষ পর্যায়ে। যখন আমরা চলে যাব, এর ভিতরে আমার বাবা আমার সামনে এসে বলল, লাদেন বাবা, তোর কি খবর? বাবার দিকে তাকিয়ে দেখি কি সুন্দর ক্ষুদ্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। মাথায় একটা টুপি পরা, শরীরে একটা জুব্বা, দেখলে মনে হয় একদম নিষ্পাপ। আচ্ছা সুমন কি আমাকে ভুল কিছু বললো নাকি? লাদেন, আমার সাথে কথা বলবি না? বাবার কথা শুনে শুধু বললাম, আমার সময় নেই, আমাকে এখন যেতে হবে। সুমন চল। এ কথা বলে আমরা 3জন বের হয়ে গেলাম। লাদেন এর রাগ করা উচিত নয়, যত হোক তিনি তোর বাবা হন। তো আমি কি করব? ওনার সাথে অনেকদিন আগে আমাদের সম্পর্ক শেষ। ওনার কারণে আমার আম্মু আর বোন
কথাটা বলতে গিয়ে আটকে গেলাম। এবার আমার দিকে তাকিয়ে বলল, লাদেন, তুই ইদানিং আমাদের থেকে অনেক কিছু লুকোস। আচ্ছা, আমরা কি তোর বন্ধু না? আমাদের বল তোর কি হয়েছে? তাহলে তোর কষ্ট একটু হলেও তো কমবে। আরে তোদের কাছে আমি সব কিছু বলবো, তোরা কোনো চিন্তা করিস না। তোর ইচ্ছে হয় যদি বলবি, না হলে নেই। আর শোন, কালকে আমাদের থানায় নতুন ওসি আসবেন। সকাল সকাল রেডি হয়ে চলে আসবে, মনে থাকে যেন। দেখি। আচ্ছা রাসেল, আজকে আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আমি কি তোর সাথে আজকে রাতটা? রাসেল আমাকে আটকেই বলল, আরে এতে বলার কি আছে, তাহলে তো ভালোই হলো। চল দুজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে যাব। এভা তুমিও চলো। মায়ের খাবি রাসেল? আমি একটা মেয়ে মানুষ, পরে আমার সুযোগ নিবি না। সে যদি হয় তাহলে তো ভালোই হবে। এভাবে আমার মাথায় থাপড় দিয়ে বলল, শালা, লুচ্চামি কমাতে পারিস না? কি লুচ্চামো করছি আমি তোর সাথে? বন্ধুর কাছে এতটুকু আবদার করলে বুঝি? দেখ লাদেন, চুপচাপ থাক বলছি, নইলে নইলে তোরে যে আমি কি করব হিসেব নেই। আমি আর কিছু বললাম না। বেচারির মাথা আজকে এমনিতেই আমি গরম করে দিলাম। রাসেলের বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে সরাসরি বিছানায় গায়ে দিয়ে শুয়ে পড়লাম। আর চিন্তা করছি, এই কয়েকদিন একটু ভালোই ছিলাম। মেয়েটা আমাকে বিরক্ত করেনি, না জানি আবার কবে। ভাবতে এখানে লোম দাঁড়িয়ে গেল। রাসেল বিছানায় বসে বলল, কিরে তুই চিন্তা করিস এত? এই চিন্তা করছি, সবাই তো আমার জীবন থেকে চলে গেল, এখন আমি শুধু একাই আছি। জানি না আমার কপালে কি আছে। আরে এত চিন্তা করিস না বন্ধু, আমরা আছি তো। হ্যাঁ সে তো জানি। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, সকাল সকাল আবার ডিউটিতে চলে যেতে হবে। রাসেল আমার কথা শুনে বিছানায় শুয়ে গেল। চিন্তা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে মনে হলো, যাক তাহলে আজকে আমার তেমন কিছু হয়নি। রেডি হতে হতেই চিন্তা করছি, যদি মেয়েটা কোনো ভূত হয়। ধুর, সে যাই হোক, এসব চিন্তা করা যাবে না। আগে আমার ওর সাথে কথা বলতে হবে। কেন আমার সাথে এমন করছে? আমি ওর সাথে কি এমন অপরাধ করেছি যার কারণে আমার সাথে এসব করছে? রাসেল আর আমি মিলে সকাল সকাল অফিসে চলে গেলাম। আজকে যেহেতু ম্যাডাম আসবে, এজন্য সকাল সকাল চলে গেলাম। অফিসে সব কিছু সুন্দরভাবে সাজাতে লাগলাম। ভাই সে প্রশ্ন করলো, কি রে, আজকে এত সকাল সকাল চলে আসলি যে? কই আর সকাল, 10 মিনিট আগে আসছি। আচ্ছা বলতো, আমাকে কেমন লাগছে? ইভা আমার দিকে তাকিয়ে বলল, আজকে তো তোরে খুব হ্যান্ডসাম লাগছে। এত সাজুগুজু করে আসলি, মনে হচ্ছে যেন আজকে। থাক, তোর আর কিছু বলতে হবে না, পরে কি না কি বলে দিবি তুই। আমরা আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর ওসি ম্যাডাম আমাদের সামনে চলে এলো। ওসি ম্যাডাম গাড়ি থেকে নামতেই আমি পুরো বোকা বনে গেলাম। এতটা স্মার্ট, এতটা ইয়াং মেয়ে আমি আগে কখনো দেখিনি। আর ওনার সৌন্দর্যের প্রশংসা করতেই হয়। কি সুন্দর চোখ, মুখের প্রশংসা যদি করি তাহলে সব দিকে মাশাল্লাহ। আর নিচের, আরে যাচ্ছি, আমি আবার উল্টাপাল্টা কী চিন্তা করছি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে চিমটি দিল। আরে ইভা আমার পাশে থেকে আমাকে চিমটি দিচ্ছে। আমি চোখ রাঙিয়ে ওর দিকে তাকালাম। কিরে, আমাকে চিমটি দিলে কেন? ইভা কিছু বলার আগে রাসেল বলল, শালা ম্যাডাম তোর সামনে দিয়ে গেল আর তাই ফুল দিলি না। আমরা এত করে তোরে ডাকলাম কিন্তু তুই ম্যামের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলি। এখন যা, ম্যাডাম তোরে পার্সোনালভাবে যেতে বলেছে। তোরা আমাকে আগে বলবি তো শালা। ইস, এখন কি যে হয়। ধীরে ধীরে ম্যামের রুমের দিকে যেতে লাগলাম। না জানি এখন আবার কি না কি বলে। আজকে প্রথম দিনে এখানে আসলো, আর আমি আজকে তার সাথে বেয়াদবি করলাম। ম্যাডামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম ভিতরে আসবো কি? ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, তুইও তো সেই যে আমাকে দেখে আমার দিকে তাকিয়েছিলি। এটা কি ভুলে গেছোস? আমি তোমার কে হই? ম্যাডামের এই কণ্ঠটা শুনে মনে হলো যেন এই কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথাও যে শুনেছি মনে পড়ছে না। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করো? এখানে আসবে নাকি? আমি মাথা নিচু করে ম্যাডামের সামনে গেলাম। সরি ম্যাডাম, আসলে। হুম, বললো আসলেই কি? আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। তবে ম্যাডামের চেহারা এতটা যে সুন্দর, তাকালে মনে হয় শুধু যেন তাকিয়ে থাকি। কি ব্যাপার, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম আসলে তখন এজন্য সরি। আপনি এত সুন্দর যার কারণে আপনার উপর থেকে চোখই সরাতে পারিনি। আর ম্যাম সরি, আমি আবার সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। ও সত্যবাদী না তুমি? আচ্ছা তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম শেখ লাদেন ইসলাম। লাতেন, খুব ভালো নাম। আমাকে চিনো তো? জি ম্যাডাম, আপনি এই থানায় নতুন ওসি, আজকে জয়েন করেছেন। তা আমার নামটা কি এটা তো জানো?
ম্যাডামের বুকের দিকে তাকাতেই বুকটা জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠল। তাড়াতাড়ি মাথা নিচু করে মনে মনে বলছি, দূর, বিপদে কেন যে আমার পিছনে লেগে আছে। ধীরে সুস্থে বললাম, জি ম্যাডাম, আপনার নাম মিস অনিকা। ম্যাডাম কিছু না বলে চুপচাপ কিসের যেন একটা ফাইল দেখলো। কিছুক্ষণ পর বলল, এখন যাও, বাইরে রৌদ্রর মাঝে গিয়ে এক কান ধরে এক পা উপরে তুলে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম আসলে আমি সরি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার মুখের উপরে কথা, আমি কি বললাম কানে যায় না? ম্যাডামের ধমক শুনে চুপচাপ কেবিন থেকে বের হয়ে গেলাম। ম্যাডামের কেবিন থেকে বেরোতেই এবার এসে বলল, কি রে ম্যাডাম, তোরে কি বলতে বলেছে? আমি চোখ গরম করলাম। ম্যাডাম তোরা মারতে বলছে, মারবো কি? আরে এত রাগ করিস কেন, কি হয়েছে তাই বল। আচ্ছা তুই বল, কাউকে ভালো লাগে কি অপরাধ? আর ভালো জিনিস কি তুই চোখে দেখিস না বলতো? ও মা, ভালো জিনিস তো সবাই চোখে দেখে, এতে কি এমন অপরাধ হয়েছে? এটাই তো আমি ম্যাডামকে বোঝাতে পারলাম না। শালা, তোর আর মেয়ে দেখার স্বভাব পেল, শেষ পর্যন্ত ম্যাডামের দিকে নজর দিলি, তুই মরবি। এখন আমি বুঝতে পারছি। আমি আর কোনো কথা বললাম না। ম্যাডামের কথা মতো বাইরে গিয়ে দাঁড়ালাম। লজ্জা আমার কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না। রাসেল আমার সামনে দাঁড়িয়ে বলল, কি রে লাদেন, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সব আমার কপাল, আর বলিস না। এখন তুই তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যা, না হলে ম্যাডাম আবার তোরও 12টা বাজিয়ে দেবে। এমনিতে আমি একটু ম্যাডামের দিকে নজর দিয়েছিলাম, তাতে আমার এই অবস্থা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ম্যাডাম আমার সামনে এসে বলল, হয়েছে, এখন ছেড়ে দাও। পরের বার যদি এমন ভুল করো না, তাহলে তোমার কি অবস্থা হবে জানো তো? আর ভুল হবে না ম্যাম। ঠিক আছে, এখন গিয়ে তোমার কাজে লেগে পড়ো। এই কথা বলে ম্যাডাম বাইরে চলে গেল। এবার আমার হাতে এক গ্লাস পানি দিয়ে বলল, নে আগে পানি খেয়ে নে। এবার দিকে তাকিয়ে বললাম, কাটাকে নুনি ছিটা দিস না, এমনিতে রাগে শরীর ফেটে যাচ্ছে। সে তো ভুল করলে শাস্তি তো পেতেই হবে। আমি আর কিছু না বলে ভেতরে চলে গেলাম। আজকে বড় স্যার আসেনি, এজন্য সবাই মিলে জমি আড্ডা দিচ্ছি। হঠাৎ করে সবাই দাঁড়িয়ে কাকে যেন স্যালুট দিতে লাগলো। আমি ভাবলাম এখন আবার কে এলো এখানে, এই জন্য আমিও বসা থেকে দাঁড়ালাম। কিন্তু সামনে তাকে দেখি মাহি ওদের বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। কেন যেন ওকে আমার স্যালুট করতে ইচ্ছে করে না, এজন্য আমি আবার বসে গেলাম। ইভা আমার এমন আচরণ দেখে চোখ ঘুরিয়ে বলল, কি রে, বসে গেলি কেন? আমি এবার দিকে তাকিয়ে বললাম, আমার ইচ্ছে হয়েছে এই জন্য আমি বসে গেলাম। মাহি চুপচাপ ভেতরে ঢুকে এক কোনায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর ইভাকে বলল, ওসি ম্যাডাম কোথায়? আমরা ওনার কাছে আসছিলাম। ইভা উত্তর দিল, কোথায় যেন বাইরে গেছে, আপনি একটু বসেন, আমি ম্যাডামকে ফোন করে বলছি। ইভা চলে যাওয়ার পর আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম, মনটা ছেড়ে মেয়েকে কি করি জানিস? ও মা, কি আবার করবি? ওকে না তুই বউ করতে চেয়েছিলি? সে তো চেয়েছিলাম, কিন্তু সব কপাল রে। পাশ থেকে মাহি বলল, আপনারা কি আমাদের নিয়ে কথা বলছেন? রাসেল তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল, আরে না ম্যাডাম, আমরা তো একটা মার্ডারের বিষয়ে কথা বলছি। মাহি হাত ইশারা করে আমাকে ডাক দিল। মনটা তো চাইতে সেমে মাথা ফাটিয়ে জেলে চলে যাই। আমি তোর পিছনে ঘুরি না, কিন্তু তাও কেন আমার পিছনে পড়ে আছে? চেয়ার থেকে উঠে মাহির সামনে গিয়ে দাঁতে দাঁত কামড়ে বললাম, জি ম্যাডাম বলেন। আমি কার মেয়ে এটা তো ভালো করে জানো। জি জানি। দেখুন আমি আপনার জন্য কি করতে পারি মিস মাহি চৌধুরী? আপনি কি আমাকে এখানে অপমান করছেন নাকি সম্মান করছেন? যেটা আপনার মনে হয় আমি তাই করছি। ইভা মাহির হাতে কফির মগ দিয়ে আমাকে বলল, লাদেন দেখ, বেয়াদবি করিস না, পরে কিন্তু বিপদে পড়বি। তুই এখান থেকে যা, তোর কাজ গিয়ে তুই কর, আমি দেখছি। ইভা আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে গেল, আমাকে কিছু বলল না। মাহি আমার দিকে তাকিয়ে কফির মগটা পাশে রেখে দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, তোর খুব খুব সাহস হয়েছে না? এখানে সাহসের কি আছে? আর আপনি এমপির মেয়ে হয়েছেন দেখে সম্মান করতে হবে? আর এটা মনে রাখবেন, আমরা আপনার বাবার জন্য কাজ করি হয়তো, কিন্তু আপনার জন্য না। সাথে সাথে মাহি আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। তোর কত বড় সাহস! এক তো আমাকে অপমান করছিস, আবার আমার সাথে বেয়াদবি করছিস। তোর এখান থেকে তুলে নিয়ে গিয়ে যে কি করতে পারি তা তো জানিস। মাহি থাপ্পড় খেয়ে রাগ তো মাথায় উঠে গেল। সাথে সাথে মাহির মাথা চেপে ধরে সরাসরি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। মাহি আমাকে দুহাত দিয়ে ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু আমি একে জোর করে ধরে রাখলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ঠোঁটে হাত দিয়ে লিপস্টিকের দাগ মুছে একটা হাসি দিয়ে বললাম, থাপ্পড় দেওয়ার ফল এটা। মাহি ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ওর ঠোঁটে অনেকটা কেটে গেছে। আবার মাহি আমার দিকে তাকিয়ে কান্না করছে। থানার সবাই তো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কেউ হয়তো ভাবতেও পারিনি আমি ওর সাথে এমনটা করব, কিন্তু আমাকে এত অপমান করলো। আর আমি যদি কিছু না করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না?
রাসেলকে ডাক দিয়ে বললাম, রাসেল এদিকে একটু আয়। রাসেল আমার কাছে এসে বলল, এটা কোন কাজ করলি? এমনটা না করলেও পারতি। এত কথা বলতে বলছি তোরে, তুই গিয়ে সিসিটিভির ফুটেজটা আমার ফোনে দিয়ে ওটা ডিলিট করে দিবি। এখন তাড়াতাড়ি যা। রাসেল আমার কথা শুনে চলে গেল। আমি মাহির হাতে টিস্যু পেপার দিয়ে বললাম, চোখের পানি মুছে নেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু অনেক সুন্দরী, তাও কেন মানুষের সাথে বাজে ব্যবহার করেন এটাই বুঝি না। মাহি কোনো কথা না বলে চুপচাপ কান্না করছে। আরে যা, ওসি ম্যাডামও চলে আসলো দেখি। আজকে আমি শেষ। আনিকা ম্যাডাম সরাসরি থানার ভেতরে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে মাহিকে বলল, কি ব্যাপার মাহি, তুমি কান্না করছো কেন? মনে মনে বললাম, এই যা, আজকে আমি গেছি। আনিকা ম্যাডাম কিভাবে মাহিকে চেনে এটাই তো বুঝতে পারছি না। মাহি কান্না সরে আনিকা ম্যাডামের দিকে তাকিয়ে বলল, আপু, এই ছেলেটা আমার সাথে বেয়াদবি করছে। আমি তো সাথে সাথে মাথায় হাত দিলাম। এই যে আপু, আপনি কী সব বলছেন? আপনি এখানে এসেছেন কিছুক্ষণ হলো, আর এখন বলছেন আমি আপনার সাথে বেয়াদবি করেছি? এটা কেমন কথা হলো? মাহি যেই কিছু বলতে যাবে তখন আমি ইশারা করে বললাম, যদি কোনো কিছু বলে তাহলে ভিডিও কিন্তু আমার কাছে আছে, পরে তোমার বিয়ে হবে না, এটা মনে রেখো। মাহি রেগে চিৎকার দিয়ে বলল, এখানে আসাই আমার ভুল হয়েছে। আনিকা আপু, এখানে আমি আপনার কারণে এসে অপমানিত হলাম, এটা কিন্তু ঠিক করেনি আপনি। আমিও দেখে নিব। এই বলে মাহি এক প্রকার রেগে থানা থেকে বের হয়ে গেল। মাহি যেতেই ম্যাডাম তো আমার দিকে আগুনের মতো তাকালো। আমাকে কিছু না বলেই ইভাকে ডেকে বলল, ইভা এদিকে আসো, এখানে কি হয়েছিল তা বলো তো। একদম যা বলবে সত্যি সত্যি বলবে। ম্যাডামের কথা শুনে ইভা আমার দিকে তাকালো। তখনই ম্যাডাম আবার ইভাকে ধমক দিয়ে বলল, তুমি বলবে নাকি আমি অন্য কাউকে বলবো? আর যদিও একটা কথা মিথ্যা বলো না, তাহলে থানার সব কনস্টেবল এমন শাস্তি দিবে না বলার বাহিরে। কেমন লাগবে যখন একজনের জন্য সবাই শাস্তি পাবে? ইভা তো ম্যাডামের কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো। তবে আমি মনে করেছিলাম ইভা কিছু বলবে না, কিন্তু আমার ভাবনা চিন্তা ছিল ভুল। ইভা আমাকে অবাক করে দিয়ে আনিকা ম্যাডামকে সব কিছু বলেই দিল। সব কিছু শুনে আনিকা ম্যাডাম নিজের রাগ কন্ট্রোল করে বলল, জানো ইভা মাহি আমার কি হয়? মাহি হলো আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র ছোট বোন। আর আজকে সে এখানে এসে অপমানিত হয়েছে। থানার সবাই শোনো, আজকে থেকে এখানে ও সবাইকে চা কফি দিবে। এখানে একজন চাকরের যা কাজ, আজকে থেকে ও তাই করবে। আনিকার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দেবে, তাই বলে আমাকে চাকরের সাথে তুলনা করবে, আর বলে কিনা আমি চাকরের কাজ করব। থানার ওসি হয়েছে দেখে যা ইচ্ছে তাই করবে। আমিও রেগেই বললাম, রাখেন আপনার চাকরি। ওই কি যেন নাম আপনার বেস্ট ফ্রেন্ডের বোন মাহি, ও এমপির মেয়ে হয়েছে বলে কি আমাকে যেভাবে চাই সেভাবে অপমান করবে? আর আমি প্রতিশোধ নিতে গেলে আমার অপরাধ হয়ে যায়, তাই না? করলাম না আপনার চাকরি, আপনার চাকরি আপনি করেন। এসব বাল আমার দেখা আছে, কে যে কী করবে আমি সব জানি। আনিকে আবার ঠাস ঠাস করে আমার গাড়ি চড় দিয়ে বলল, একজন সাধারণ কনস্টেবল হয়ে আমার মুখের উপরে কথা বলিস? আবার কোষ চাকরি ছেড়ে দিব? তুই যা না, চাকরি ছেড়ে আমি এমন রিপোর্ট তৈরি করব না, জীবনভর শুধু জেলে পচে মরতে হবে। এখন তো 1 মাস চাকরের অফার দিলাম, যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে জেলের ভেতরে ঢুকিয়ে দিব। রাসেল তাড়াতাড়ি আমার পাশে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমি ওর পক্ষ থেকে সরি বলছি, প্লিজ আপনি ওকে মাফ করে দেন। ও হয়তো বুঝতে পারে না, এজন্য ওসব কথা বলেছে। আনিকা ম্যাডাম রেগে বলল, যদি তুমিও আমার মুখের উপরে কথা বলো তাহলে দুজনকেই মিলে এই থানায় একই কাজ করতে হবে। এখন তোমার বন্ধুকে বুঝিয়ে আমার রুমে 1 কাপ কফি দিয়ে পাঠাও, আর ওর গায়ে যেন আমি পুলিশের পোশাক না দেখি। এ কথা বলে আনিকা ম্যাডাম ভেতরে ঢুকে গেল। থানার সাহেব আমার দিকে শুধু অবাক চোখে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। আমি ভাবতে পারিনি সাধারণ একটা বিষয়ে আনিকা ম্যাডাম আমার সাথে এমন ব্যবহার করবে। ইভা ধীরে ধীরে আমার কাছে এসে আস্তে করে বলল, সরি। সামনে থেকে টেবিলে জোরে আঘাত করে বললাম, তোরে আমি সরি বলতে বলেছি? রাসেল দৌড়ে আমার কাছে এসে বলল, রাদিন, তোর হাত কেটে রক্ত পড়ছে। সে পড়লে কিছু হবে না, তুই ম্যাডামকে বলে দিস আমি সকালে অফিসে আসবো, আর ম্যাডাম যেমনভাবে বলল আমি তাই করব। এই কথাগুলো দাঁত কামড়ে বলে সামনের দিকে হাঁটতে লাগলাম। থানা থেকে বেরো একটা হাসপাতালে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে বাসার দিকে যেতে লাগলাম। মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম কি আর হলো কি। আচ্ছা, আনিকা ম্যাডাম কি আমার সাথে ইচ্ছে করে এমন করলো? তবে আমার হয়তো মায়ের সাথে এমনটা করা উচিত হয়নি। তো তাছাড়া আমি কীভাবে ওকে শিক্ষা দিতে পারতাম? যা করেছি বেশ করেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। খুব আগ্রহ নিয়ে মেসেজটা ওপেন করে দেখি সেখানে লেখা আছে, তুমি কি তোমার কাজ ভুলে গেছো? মনে রেখো, মেয়েটা তোমাকে এত সহজে ছাড়বে না। এখন হয়তো ভালো আছে, কিন্তু 2 দিন পর হয়তো আবার তোমার পেছনে পড়বে।
তাই বসে না থেকে তুমি তোমার কাজ শুরু করো। তবে একটা জিনিস আমি দেখে বোকা বনে গেলাম, যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারটা হলো 3টা 0। এটা কিভাবে হতে পারে? আমার তো মনে হয় দেশে এখন এমন নাম্বার তৈরিই হয়নি, কিন্তু এই মেসেজ আমার কাছে কেন আসলো? ও শিট, আমি তো টেনশনে সব কিছু ভুলেই গেছি। না, আজকে আমাকে আবার কাজ করতে হবে। বসে থাকলে এই সমস্যার সমাধান হবে না। যা করতে হবে আজকে রাতেই। এখন রাত অনেকটা হয়ে গেছে। আমি আমার বাবার বাসাটা চিনি, তবে ওনার বাসায় কখনো যাওয়া হয়নি। আমার আম্মু সবসময় বলতো, বাবা বেঁচে থাকতে কখনোই তোর বাবার কাছে যাবি না, উনি খুব খারাপ মানুষ। বাবার বাসার সামনে গিয়ে দেখি সব কিছু একদম নিরিবিলি, নিস্তব্ধ। এর মাঝে আবার আমার ফোনটা বাজতে লাগলো। মেজাজ এমনি রাগে গরম হয়ে গেল। ফোন করতে আর সময় পেল না। একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করলাম। কি চাই তোর? থানায় অপমানিত হতে দেখে আমাকে মন ভরেনি তোর? এবার কান্না সরে বলল, সরি, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে। দেখ, আমার কাছে নাটক করবি না। আমার সময় নিয়ে তোর কথা শোনার মতো। আমাকে প্লিজ তুই বিরক্ত করিস না। একথা বলেই ফোন রেখে দিলাম। আমি আবার আমার কাজে লেগে গেলাম। ধীরে ধীরে বাসার সামনে গেলাম। উপরে ওঠার জন্য বড় বড় পাইপ আছে, আর আমার তো পুলিশের ট্রেনিং আছেই, কোনো সমস্যা হবে না। পাইপ বেয়ে বাবার রুমে জানালা কোনো মতে খুলে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে সব কিছু একদম অন্ধকার হয়ে আছে। এই তো বাবা শুয়ে আছে, তবে ওনার ফোনটা কোথায় হতে পারে? আচ্ছা, আমি যদি বাবার ফোন নিয়ে যাই তাহলে বাবা সেটাকে খুঁজবেন না? আরে দূর, কি আর বলবে, যা হবে পরে দেখা যাবে। বাবার মাথার কাছে দেখি ফোনটা পড়ে আছে, আর বাবার পাশে একজন মহিলা শুয়ে আছে। হতে পারে ওনাকে হয়তো বাবা আরও আগে বিয়ে করেছে, তবে আমি এটা জানতাম না যে বাবা আবার বিয়ে করেছে। আম্মা আমাকে এই সম্পর্কে তেমন কিছু বলেনি। চুপচাপ বাবার ফোনটা নিয়ে বের হয়ে গেলাম। বাবার বাসা থেকে বের হয়ে তাড়াতাড়ি ওনার ফোনে যতগুলো ভিডিও ছিল সবগুলো আমার ফোনে নিয়ে ফোনটা বাবার রুমের ভিতরে আবার ছুঁড়ে মারলাম। আর তখনই ভিতর থেকে আওয়াজ এলো, চোর এসেছে, চোর এসেছে। আমি তাড়াতাড়ি সামনের দিকে হাঁটতে লাগলাম। পরে আবার যদি আমাকে কেউ দেখে ফেলে। হঠাৎ মাঝ রাস্তায় আনিকা ম্যাডামের মতো কাউকে দেখলাম। এতটা দেখে একটা পাখিও নেই, না আছে কারো কোনো শব্দ, না আছে কিছু। কিন্তু ম্যাডাম এখানে কি করছে? আমি ধীরে ধীরে কাছে যেতে লাগলাম। তবে এতটুকু শিওর হলাম এটা আনিকা ম্যাডামই। ম্যাডামের কাছে গিয়ে দাঁড়িয়ে যেই পিছন থেকে ডাক দেব, তখন আনিকা ম্যাডাম অদৃশ্য হয়ে গেল। একদম আমার সামনে থেকে আপনা আপনি উধাও হয়ে গেল। এসব দেখে ভয়তো আমার কলিজার পানি নেই। তাহলে আবার সে আগের মতো আমার সাথে কিছু হতে যাচ্ছে। তাড়াতাড়ি বাসার দিকে ছুটে যেতে লাগলাম। তবে তেমন কিছুই হয়নি। বাসায় গিয়ে বিছানায় শুয়ে চিন্তা করছি, বাবার ফোনে কী কী ভিডিও আছে সকালে দেখব। এখন ঘুমিয়ে পড়ি। তাই কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাসেল আর রিভ আমার পাশে বসে আছে। এত সকালে আমি ওদের দেখে বোকা বনে গেলাম। আমি কোনো মতে শোয়া থেকে উঠে বললাম, তোরা এখানে কি করিস? রাসেল আমাকে বলল, আগে যা ফ্রেশ হয়ে আয়, ইভা আর আমি মিলে রান্না করছিস। সময় যেহেতু আছে তাহলে আজকে তোর বাসা থেকে বিরিয়ানি খেয়ে যাব। আচ্ছা কিচেন রুমে যা, আমি আসছি। আমি কথা বলে সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কিচেন রুমে গিয়ে দেখি এবার রান্না করছে আর রাসেল ওকে সাহায্য করছে। এবার আমাকে দেখিয়ে বলল, লাদেন, এত সকাল সকাল তোর বাসায় আসলাম, আর বিশ্বাস কর, ওই দিন যদি আমি আনিকা ম্যামকে এসব না বলতাম। থাক, আর কিছু বলতে হবে না। আমার কপালে ছিল, এই জন্য এসব হয়েছে, বাদ দে। রাগ করলি বুঝি আমার উপর? নাই বা, রাগ করার কি আছে? তবে তুই আমার বন্ধু ম্যামকে যেভাবে আমার কথা বলতে পারবি, আমার বিশ্বাস হচ্ছিল না। রাসেল দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, দেখ, চাকরির ভয় সবার ভেতরে আছে, কি করবে বল বেচারি, হয়তো অনেক ভয় পেয়েছিল। আচ্ছা, কালকে থানায় যাব হয়েছে ম্যাম। আমি চাই এই বিষয়ে তোরা কোনো কথা না বলিস। আমার বিষয় আমি দেখে নেব। ঝামেলা যেহেতু করেছি আমি। ইভা আমার হাত ধরে বলল, মাফ করে দে, আমি তখন বুঝতে পারি নাই। আরে থাক, বাদ দে। এখন বল কোন পর্যন্ত রান্না হয়েছে? পেটে খিদে ইঁদুর দৌড়াচ্ছে। আরে অনেকক্ষণ লাগবে, তোরা ভিতরে গিয়ে আড্ডা দে, আমি রান্না করছি। আরে না, রাসেল আর আমি মিলে তোরা সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাবান্না করে তিনজন ইচ্ছে মতো খেতে লাগলাম। হঠাৎ ইভা জিজ্ঞাসা করলো, আনিকা ম্যাডামকে যতটা ভালো মনে করেছিলাম ততটা ভালো না। ওর বান্ধবীর বোন বলে ও তোকে এমন অপবাদ দিবে, এটা কিন্তু ঠিক হয় নাই। রাসেল ইভার সাথে তাল মিলিয়ে বলল, তুই শালা কিভাবে ওই মেয়েকে লিপ কিস করতে পারলি? তোর কি একটু লজ্জা করে নাই এত মানুষের সামনে? দেখ, তোরা আমাকে যুক্তি দিস না। যখন ও আমাকে সবার সামনে থাপ্পড় দিয়েছিল তখন আমার কেমন লেগেছিল? তখন তো তোরা এই কথা বলিসনি। আরে রাসেল, ও যা করেছে ভালোই করছে। আমি মনে করি লাদেন, তুই ওকে উচিত শিক্ষা দিয়েছিস। এমপির মেয়ে বলে দেমাগ বেশি ওর। বাদ দে এখন এইসব কথা। তোরা বাসায় গিয়ে রেডি হয়ে আয়, একসাথে থানায় যাব।
খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেল। ওরা রেডি হয়ে আসার পর 3জন মিলে থানায় যাচ্ছি। তবে আজ করে পুলিশের পোশাকে আর আমি সাধারণ পোশাকে। আজকে নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। তাও কি আর করার, যেতে তো হবেই। তবে অনিকা ম্যাডাম এভাবে আমাকে আটকে আমার যে সুযোগ নেবে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর থানায় চলে গেলাম। থানার ভিতরে গিয়ে দেখি কে যেন পায়ের উপর পা তুলে বসে আছে। তবে আমি একটু অনুমান করে নিলাম এটা আমার বাবা হয়তো হবে। কালকে ওনার বাসায় গিয়েছিলাম, এই জন্য এসেছে হয়তো। আমাকে যদি ভাবে এ অবস্থায় ভেতরে দেখে তাহলে হয়তো অন্য কিছু ভাবতে পারে। এজন্য আমি দাঁড়িয়ে ইভাকে বললাম, ইভা তুই ভেতরে গিয়ে দেখ বাবা কেন এখানে এসেছেন। ইভা আমার দিকে তাকিয়ে বলল, তুই কিভাবে জানিস এটা তোর বাবা? এত কথা না বলে আমি যেটা বললাম সেটা কর। ইভা আর রাসেল ভেতরে চলে গেল। আমি অন্য এক জায়গায় গিয়ে নিজেকে একটু আড়াল করে নিলাম। কিছুক্ষণ পর বাবা থানার ভিতর থেকে বের হয়ে গেল। আমি থানার ভিতরে ঢুকে দেখি ইভা আর রাসেল বসে কি যেন পরামর্শ করছে। আমাকে দেখে রাসেল বলল, তোর বাবার পাশে নাকি চোর গিয়েছিল, আর বলল তার নাকি লাখ টাকার মতো চোরে নিয়ে গেছে, এই জন্য রিপোর্ট লেখাতে এসেছে। মনে মনে বললাম, চোর তো আমি নিজেই, কিন্তু বাবা জানে না। হঠাৎ থানার পিয়ন এসে বলল, ম্যাম বলেছে কফি নিয়ে আসতে। যাও, আমি আসছি। আমি নিজ হাতে ম্যাডামের জন্য কফি তৈরি করলাম। তবে মনটা চাইছিল এর মাঝে বিষ মিশিয়ে দেই। কফির মগটা হাতে নিয়ে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, আসবো কি ম্যাম? আনিকা ম্যাডাম আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আসো। ভেতরে গিয়ে ম্যাডামের টেবিলে কফির মগটা রাখতেই ম্যাডাম বলল, কফি বানাতে পারে তো, নাকি সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থেকেই মা বাবার উপর খেয়েছো? আমি মাথা নিচু করলাম। আমার বাবা মা কেউ নেই ম্যাডাম, আমি এতিম। আনিকা ম্যাডাম কফির মগটা হাতে নিয়ে বলল, তুমি এতিম নাকি অন্য কিছু তা শুনে আমি কি করব? এখন যাও, আমার জন্য আরেক কাপ চা বানিয়ে নিয়ে এসো। আনিকা ম্যাডামের কথা শুনে আবারও চা বানিয়ে ম্যামের রুমের সামনে চলে গেলাম। আনিকা ম্যাডাম আমাকে দেখে বলল, চায়ের কাপটা নিচে রাখো। কিন্তু ম্যাডাম আপনি না বলেন চা খাবেন? আমি চা খাবো কিনা সেটা শুনে তুমি কি করবে? আমি যেটা বলছি সেটা করো। কি আর করব, ওসি ম্যাডাম বলে কথা, তার কথা মানতে তো হবেই। চায়ের কাপটা নিচে রাখতেই ম্যাডাম হাতে ইশারা করতেই চায়ের কাপটা এত বড় হয়ে গেল যেন দেখে মনে হচ্ছে এখানে একজন বসে যেভাবে ইচ্ছে সেভাবে গোসল করতে পারবে। আর চায়ের ভেতর থেকে গরম এত দোয়া বের হচ্ছে যা বলার বাইরে। আমি তো বোকার মতো ম্যাডামের দিকে তাকিয়ে আছি। উনি কি আজও একটা স্বাভাবিক মানুষ হতে পারে? আনিকা ম্যাডাম চেয়ার থেকে উঠে আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে চায়ের কাপের ভেতরে চলে গেল। চায়ের কাপের ভেতরে পড়তে আমি জোরে একটা চিৎকার দিয়ে দৌড় দিতে চাইলাম, কিন্তু নড়তে পারছি না। আমার কথা মুখের ভেতর থেকে বের হচ্ছে না। গরমে আমার ভেতর থেকে যেন আগুন বের হচ্ছে। আমি সহ্য করতে পারছি না। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আনিকা ম্যাডামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলছি। আনিকা ম্যাডাম আস্তে আস্তে চেয়ারে বসে বলল, তোরে আমি এত সহজে মারবো না, তুই চিন্তা করিস না। ওই বলছিলাম না, আমি তোর জীবনকে নরক করে দিব। আমার আর এসব সহ্য হচ্ছে না, মনটা চাইছে আত্মহত্যা করে ফেলি। হঠাৎ ইভা ভিতরে ঢুকে বলল, ম্যাডাম আপনাকে এক জায়গায় যেতে হবে। ইভা এটা বলতেই আমি ছিটকে এক কোনায় গিয়ে পড়লাম। আর মুহূর্তের ভেতরে সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। শুধু আমার শরীর জ্বলন্ত আগুনের মতো পুড়ছে মনে হয়। আনিকা ইভাকে জোরে ধমক দিয়ে বলল, আমার অনুমতি না নিয়ে তোমাকে এই রুমে আসতে কে বলেছে? ইভা মাথা নিচু করে সরি বলল। কথা বলে ইভা আমার দিকে একবার তাকিয়ে বাইরে চলে গেল। আনিকা ম্যাডাম আমার কাছে এসে আমার চোখের পানি মুছে বলল, খুব কষ্ট হচ্ছে না তোর? তোর বাবাও আমার বোনের সাথে এমন কিছু করেছে। আমি তো তোর বাবাকে কিছু করব না, সব শাস্তি তোকেই যা পেতে হবে। ভাবছিস কেন আমি এসব করছি? বুঝবি একদিন, যেদিন তুই আত্মহত্যা করবি। এখন এখান থেকে বের হয়ে যা বলছি। আর এসব কথা যদি কেউ জানতে পারে তখন তোর অবস্থা কি হবে ভালো করে জানিস তো। আমি আনিকা ম্যাডামের কথা শুনে কিছু না বলেই ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে গিয়ে একটা চেয়ারে বসে বললাম, রাসেল আমাকে 1 লিটার ঠান্ডা এনে দিত দোকান থেকে প্লিজ। রাসেল আর ইভা আমার কাছে এসে বলল, তোর কি হয়েছে? ম্যাডাম তোর সাথে কি করেছে? প্লিজ আমাকে কোনো প্রশ্ন করিস না, আমি যা বলছি তাই কর। রাসেল আর কিছু না বলে বাইরে চলে গেল। ইভা আমাকে বলল, তুই বস, আমি ম্যাডামকে বলে আসি, এমার্জেন্সি একটা বিষয়। কিন্তু ম্যাডাম বুঝতে চাচ্ছে না। কথা বলে ইভা ম্যামের কেবিনের সামনে চলে গেল। কিছুক্ষণ পর ইভা ফিরে এসে বলল, কিরে, ম্যাডাম কোথায় গেল? উনি তো কেবিনে না, কোথাও দেখলাম না। আমি কোনো মতে বললাম, উনি আমার পিছন দিয়ে বের হয়ে চলে গেছেন। তুই দেখ রাসেল কোথায়। আমি তো বুঝে গেছি আনিকা ম্যাডাম কে, তবে ওদের কোনো কথা বলা যাবে না। রাসেল আমার হাতে ঠান্ডার বোতল দিয়ে বলল, কিরে এত ঠান্ডা আনলি কেন? খাবি নাকি তুই আবার? রাসেলের কাছ থেকে ঠান্ডার বোতলটা নিয়ে
সবটা নিজের শরীরে ঢেলে দিলাম। মনে হলো যেন কলিজা ঠান্ডা হয়ে গেল। আমার এমন আচরণ দেখে সবাই বোকা বনে গেল। কেউ ভাবেনি যে আমি এমন আচরণ করব। ইভা অবাক হয়ে বলল, তোর কি হয়েছে আমাদের বল। ম্যাডামের কেবিনে দেখি তুই এক কোণে বসে কান্না করছিস। আমাদের বল তোর কি হয়েছে। আমি থানা থেকে বের হতে হতে বললাম, ম্যাডাম আসলে বলিস, আমার একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি বাসায় চলে যাচ্ছি। পেছন থেকে ইভা বলল। কিন্তু লাদেন। আমি এবার কোনো কথা না শুনে থানা থেকে বের হয়ে গেলাম। বাসায় যেতে যেতে চিন্তা করছি, আনিকা কি সেই মেয়ে যে সেই রাতের আধারে? না না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। বাসায় গিয়ে ফোনটা বের করে বাবার ফোন থেকে না ভিডিওগুলো দেখতে লাগলাম। প্রথম ভিডিওতে দেখতে পারলাম একটা মেয়েকে বিছানার উপর বেঁধে রেখেছে, আর মেয়েটা জোরে জোরে চিৎকার করছে। আর এর কিছুক্ষণ পর বাবা এসে মেয়েটার উপর। না না, আমি আর কিছু বলতে পারছি না। তার মানে সুমন যে কথাগুলো বলেছে সবগুলো ঠিক। এরকম অনেকগুলো ভিডিও আছে, তবে একটা ভিডিওতে আমার চোখ আটকে গেল, যেখানে দেখা যাচ্ছে একটা মেয়েকে রুমের ভিতরে আটকে রেখেছে, তবে মেয়েটার পেছনে 2টা ডানাও আছে। এগুলো দেখে আমি বোকা বনে গেলাম। তার মানে এই মেয়েকে অনিকার বোন? না না, এটা হতেই পারে না। মেয়েটা বাবার হাত পা ধরে মাপ চাইতে লাগলো, কিন্তু বাবা কোনো কথা না শুনে ওর ওপর ঝাঁপিয়ে পড়লো। আমার জানা মতো ওদের অনেক শক্তি থাকে, কিন্তু কোনো এক কারণে এই মেয়েটা বাবাকে কোনো কিছু করতে পারছে না। শেষে মেয়েটা 2টা ডানা কেটে মেয়েটাকে মাটি চাপা দিয়ে দিল। তবে মেয়েটার চেহারা অনিকার সাথে অনেকটা মিল আছে। আমি মনে মনে অনুমান করে নিলাম এটাই অনিকার বোন হবে হয়তো। আমি যেন এসব দেখে বিশ্বাস করতে পারছি না। যিনি কি একজন ইমানদার মানুষ, আর তার ভিতরে এত কিছু! ছি ছি ছি, আমি আর ভাবতেও পারছি না। শেষ ভিডিওগুলো ছিল আমার মা আর বোনের। ফোনটা নিচে ফেলে কান্না করতে লাগলাম। ছি ছি ছি, একটা মানুষ কিভাবে মেয়েদের সাথে এসব করতে পারে? আমার এসব যেন বিশ্বাস হচ্ছে না। শরীর আমার আগুনের মতো জ্বলছে। আমি ছাড়বো না ওনাকে। যদি ওনাকে মেরে আমার জেলে যেতে হয় তাই যাব, কিন্তু আমি ওনাকে ছাড়বো না। কসম করে বলছি, আমি ওনাকে এমন শাস্তি দেবো যেটা বলার বাইরে। নিচে অনেকক্ষণ হলো চিপটি মেরে বসে আছি। আজকে আমার পাশে কেউ নেই। আমার মা শেষ পর্যন্ত আমাকে এভাবে একা রেখে চলে গেল। হঠাৎ শুনি কে জানি দরজায় কলিং বেল বাজাচ্ছে। চোখের পানি মুছে উঠে দরজা খুলে দেখি অনিকা ম্যাডাম দাঁড়িয়ে আছে। অনিকা ম্যাডামকে দেখে আমার শরীর ভয় থরথর করে কাঁপতে লাগলো। অনিকা ম্যাডাম আমাকে সাইড কাটিয়ে ভেতরে ঢুকে বলল, তা আজকে তোমার বাসায় আসলাম, আমাকে কি খাওয়াবে? আমি ভয়ে কপালের ঘাম মুছে বললাম, আপনি কি খাবেন ম্যাডাম? অনিকা ম্যাডাম হাসি দিয়ে বলল, আমি যা খাবো তুমি কি তা খাওয়াতে পারবে? ম্যাডাম, বাসায় আমি একাই থাকি, মানুষ দেখলে সন্দেহ করবে। আপনি কী জন্য এসেছেন তাই বলেন, আর কি খেতে চান বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। অনিকা ম্যাডাম আমার কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, খাবো তো, আমাকে আগে তুমি কিছু রান্না করো, অনেক খিদে লাগছে আমার। আমি চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম। গিয়ে হালকা পাতলা কিছু খাবার তৈরি করতে লাগলাম। ফোনটা হাতে নিয়ে সুমনকে কল দিতে লাগলাম, কিন্তু আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আমি তো এটা দেখে বোকা বনে গেলাম। ফোনের ভেতরে কোনো নেটওয়ার্ক নেই, তার মানে অনিকা কি আমার সাথে? আমার যে এতটা ভয় লাগছে তা বলার বাহিরে। তবে আমি এতটুকু বুঝতে পারছি, আজকে মনে হয় আমার শেষ দিন। যদি সুমন থাকতো তাহলে ও আমার জন্য কিছু হলেও করতে পারতো, কিন্তু ও কোথায় পালিয়ে গেছে এটাও বলতে পারছি না। আমার জানা মতো তো ভয় পাওয়ার লোক না, কিন্তু হঠাৎ করে কেমন হলো যার কারণে ভয়ে পালিয়ে দূরে কোথাও চলে গেল। খাবার তৈরি করে টেবিলের উপর রেখে বললাম, ম্যাম আপনি কোথায়? আপনার খাবার তো তৈরি হয়ে গেছে। অনিকা ম্যাডাম ভেতর থেকে আওয়াজ করে বলল, আমি তোমার রুমের ভেতর আছি, তুমি একটু এখানে আসো তো। আমি কোনো কিছু চিন্তা না করে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি অনিকা ম্যাডাম উলঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে আছে। তার শরীরে এক টুকরো কাপড় নেই। এটা দেখার সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। আমি জানতাম আমার সাথে এমন কিছু হবে। চোখ বন্ধ করা অবস্থায় জিজ্ঞাসা করলাম, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার কারণে আপনি আমার সাথে এমন করছেন? আর আপনি কে? কেনই বা এখানে এসেছেন? আমার কাছে এবার কি চান? অনিকা ম্যাম হাসতে হাসতে বলল, তোর বাবা আমার বোনের যে অবস্থা করেছে আমিও তোর একই অবস্থা করব। এখানে তোর জন্যই আসলাম, আমি ছাড়বো না তোরে। আর তুই ভালো করেই জেনে গেছোস আমি কে, কেন আমি এখানে এসেছি। একথা বলে অনিক উঠে আমাকে বিছানায় ফেলে দিল। আমি চোখ বন্ধ করে এসব সহ্য করছি। কখন যে জ্ঞান হারিয়ে বিছানার উপর পড়ে রইলাম বলতেই পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি বিছানার উপর পড়ে আছি, আর অনিকা ম্যাডাম কোথাও নেই, হয়তো চলে গেছে। কোনো মতো উঠে কাপড় পরে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে দেখি টেবিলের উপরে যে খাবারগুলো ছিল সবগুলো অনিকা ম্যাডাম খেয়ে ফেলেছে। ধীরে ধীরে রুমে চলে গেলাম। আমার জীবনটা ওই মেয়েটা বরবাদ করে দিয়েছে। যদি বেঁচে থাকি ও আমাকে ছাড়বে না, আর আমার বাবার রাগও আমার উপরে মেটাবে। রুমের ভেতরে গিয়ে একটা দড়ি বেঁধে ফেললাম। হ্যাঁ,
আজকে আমি চিন্তা করে ফেলেছি আত্মহত্যা করব। বেঁচে থেকে এসব সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। যদি বেঁচে থেকে তাহলে অনিকা ম্যাডাম আমার পিছু ছাড়বে না। গলায় দড়িটা দিতেই দেখি ফোনটা বাজতে লাগলো। মনে মনে বললাম, আজকে আর কোনো ফোন ধরবো না, একেবারে মরার পর সব কিছু স্বাধীন করে দেব। তবে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রং নাম্বার থেকে ফোন এলো। কে যেন ফোন দিল। কেন যেন ফোনটা ধরতে আমার মন বলল। এজন্য গলা থেকে দড়িটা সরিয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে কে যেন হু হু করে হাসতে হাসতে বলল, তুই আমার ছেলে, আর আমি জানবো না তুই আমার বাসায় এসেছিলি? হ্যাঁ, যেটা অনুমান করেছিলাম সেটাই হলো। এটার কেউই না, আমার বাবা। ওপাশ থেকে বাবা আবার বলল, কিরে, আমাকে কি তুই চিনতে পারলি না? এবারে শরীরের রাগ কন্ট্রোল করতে পারলাম না। রেগে জোরে চিৎকার দিয়ে বললাম, কুত্তার বাচ্চা, আমি কসম করে বলছি আমি তোরে ছাড়বো না। তোর কারণে আমার আম্মু আর বোন মারা গেছে, ওদেরকেও তুই ছাড়িসনি। তোরে তো আমি দেখে নেব। হি, তুই আমার ছেলে, আর আমি জানি তুই আমার কি কি করতে পারবি। মেয়েদের সাথে এসব করে আপনি কি পান? আমি কি পাই না পাই সেটা তোর বলতে হবে। কসম করে বলছি, তুই আমার সামনে যদি থাকতি তোর কল্লা কেটে তোর হাতে ধরিয়ে দিতাম। এখন কে যেন তোমার পছন্দের মেয়ে মিস মাহি চৌধুরী, ও আমার কাছে। আজকে রাতে ওর সাথে আমি T20 বিশ্বকাপ খেলবো। ওকে বাঁচাতে পারবি না, এটাও জানে। আর যদি এর পরেও ভিডিওগুলো আমি না পাই, তাহলে তোর বেস্ট ফ্রেন্ড ইভা আর সুমনকে হয়তো খুঁজে পাবে না। সামনে থাকা টেবিলে জোরে আঘাত করে রাগ কন্ট্রোল করে বললাম, মাহিকে ছেড়ে দিন, আমি আপনাকে সব কিছু দিয়ে দেব। এই তো বাবা, তুমি লাইনে আসছো। আমি তোমার বাবা, এটা তো জানো। আর আমার সাথে তুমি গেম খেলতে আসছো। আমার বাইরের রূপ দেখেছো, কিন্তু তুমি হয়তো আমার ভিতরের রূপ দেখো নাই। আপনি কেন মেয়েদের সাথে এসব করেন? কি পান এসব করে? তুমি পিচ্ছি একটা মানুষ, বুঝলে বাবা? এত কিছু বুঝে তোমার লাভ নাই। তাই বলছি, আমাকে বিরক্ত করো না। আমার কাজ আমাকে করতে দাও। সে আপনার যা ইচ্ছা তাই করেন, তবে একটা কথা মনে রাখবেন, আপনার মৃত্যু কিন্তু আমার হাতেই হবে। আমি আমার আম্মুর কসম করে বলছি, ছাড়ব না আপনাকে। তুই যদি আমার ছেলে না হতি, তাহলে তোর মাংসের টুকরোগুলো আমি নিজে রান্না করে খেতাম। সব কিছু একটা লিমিট থাকা দরকার। কিন্তু আজকে মন চাইতেছে বাবাকে ধরে কী যে করতে, কিন্তু পারছি না, কারণ উনি আমার সামনে নেই। দাঁতে দাঁত কামড়ে নিজের রাগ কন্ট্রোল করলাম। কখন আপনাকে আপনার ভিডিও দিতে হবে? চলে আয় আজকে রাতে। আর তুই আসার আগ পর্যন্ত আমি মাহির কিচ্ছু করব না। যদি লেট করে আসিস, তাহলে তো জানিস কি হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। তবে মাহের কিছু হলে প্রতিটা ভিডিও আমি ভাইরাল করে দেবো, মনে থাকে যেন। ফোনটা কেটে বিছানার উপর বসে বসে চিন্তা করছি। একজন এমপির মেয়েকে বাবা তুলে নিয়ে গেল, আর কেউ কিছু বলতেই পারিনি। আমার তো মাথায় কিছু ঢুকছে না। ভেবেছিলাম আত্মহত্যা করে ফেলবো, কিন্তু না, আমি আনিকাকে ওর বোনের হত্যাকারীকে ধরিয়ে দেব। হঠাৎ দেখি ইভা কল দিল। এবার কল ধরতে ইভা বলল, লাদেন জানিস, আমাকে সকাল থেকে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, তা আমি কি করব? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ওর বাবার বিষয়। আর ওর বাবার অনেক পাওয়ার আছে। চিন্তা করিস না, তুই খোঁজ পেয়ে যাবে। তুই বুঝতে পারছিস না, আমাদের উপর এর বাবা মার চাপ দিয়েছে। আর কিছুক্ষণ আগে ম্যাডাম তোর বাসায় গিয়ে চেক করে আসছিল নাকি? মনে মনে বললাম, তার মানে আনিকা ম্যাডাম এখানে মাহির জন্য এসেছে, আর আমার সাথে। কিরে, কথা বলিস না কেন? তুই কি থানায় আসবি? না রে, আমি আসবো না। শরীরটা আজকে অনেক খারাপ লাগছে। আচ্ছা ফোনটা রাখলাম রে, আমার রান্না করতে হবে। যদি তোর বেশি পরিমাণের খারাপ লাগে আমাকে ফোন করবি, ঠিক আছে? আমরা চলে আসবো। ফোন রেখে কিছু রান্না করলাম। এটাই হয়তো আমার জীবনের শেষ খাবার হতে পারে। রুমে গিয়ে পিস্তল সহ সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখলাম, যাতে বাবাকে খুব সহজে মারতে পারি। মানুষ বলে নাকি বাবা হলো সব কিছুর মূল, আর আজকে আমি তাকে মারতে যাব। কি কপাল না আমার। ছি ছি, নিজের বাবা কিভাবে নিজের মেয়ের সাথে, ভাবতেই যেন শরীরতে আগুন বেরোচ্ছে। রাতে খাওয়া দাওয়া শেষ করলাম, সব কিছু নিয়ে বাসা থেকে বের হলাম। জানি না এই বাসায় কি আর কখনো ফিরে আসা হবে কিনা। ধীরে ধীরে বাবার বাসার সামনে চলে গেলাম। বাবার বাসার সামনে গিয়ে দরজার সামনে ফুল দিয়ে সুন্দর করে সাজানো একটা রাস্তা করা হয়েছে ভেতরে। মনে মনে বললাম, তার মানে বাবা জেনে গেছে আমি এখানে এসেছি। দরজার সামনে ফুল দিয়ে সাজানো ছোট রাস্তায় পা দিতেই ভেতর থেকে আওয়াজ এলো, স্বাগতম আমার প্রিয় আদরের ছেলে। আজকে প্রথম তুমি আমার বাসায় এসেছো। জানি তুমি ইচ্ছে করে এখানে আসো নাই, সে যাই হোক, এসেছো তো।
ভেতরে গিয়ে সোফার উপরে বসতেই বাবা বলল, আরে চল বাবা, তুমি কিছু খেয়ে নাও। আমি বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা সব কিছু হাসি মুখে বলছে, তবে আমি জানি এগুলো অভিনয়। এই জন্য আমি বললাম, আমার হাতে এত সময় নেই, আপনি আপনার ভিডিও নিয়ে যান আর মাহিকে ছেড়ে দেন। সে তো দিতেই হবে, তুমি তোমার কথা রেখেছো, আমি আমার কথা রাখবো না? এটা কি হতে পারে? আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করব না, শুধু একটা কথা বলবো। আমার বোনের সাথে আপনার রক্তের সম্পর্ক ছিল, কিভাবে আপনি পারলেন? বাবা আমার কথা শুনে সোফায় বসে বলল, একটা কথা কি জানো বাবা, মানুষ যখন পশু হয়ে যায় তার পক্ষ তখন সবকিছু করা সম্ভব হয়। তার মানে আপনি নিজেকে নিজে পশুর সাথে তুলনা করছেন? হয়তো সেটাই, আবার না। আর আমার এই পৃথিবীতে কেউ অপর নেই, আমি একাই বেঁচে আছি। এর জন্য আমার নিত্য নতুন দিনের জন্য যা কিছু লাগে তা আমি জোর করে হলেও ছিনিয়ে নেই। আমি এখানে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে আসিনি, আর এত কথা বলার ইচ্ছেও আমার নেই। এই পেন ড্রাইভে সব কিছু আছে, শুধু মাহিকে দিয়ে দেন, আমি তাহলে এটা দিয়ে দেব। বাবা দাঁড়িয়ে বলল, আয় আমার পেছনে। বাবা আমাকে তার রুমের সামনে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি মাহিকে বিছানার উপর বেঁধে রাখা হয়েছে। ওর সাথে এখনও তেমন কিছু করা হয়নি, তবে মাহি আমাকে দেখে চোখ বড় বড় করে ফেললো। আমি বাবাকে বললাম, মাহির হাত পায়ের বাঁধন খুলে দেন, আর এই যে আপনার ভিডিও এখানে আছে। বাবা আমার কথা মতো তাই করলো। মাহি ছাড়া পেতে আমার পিছনে লুকিয়ে কান্না করতে লাগলো। বাবা আমাকে প্রশ্ন করলো, আজ যেন দ্বিতীয়বার তার পেছনে না লাগতে যাই, তাহলে আমার কি পরিণত করবে, এরকম অনেক হুমকি দিল। আমি মাহির হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললাম, জি, আপনার কথা মনে থাকবে। মাহিকে নিয়ে দরজার কাছ পর্যন্ত যেতেই বাবা কি দিয়ে যেন পেছন থেকে জোরে আমার মাথায় আঘাত করলো, আর আমি বেহুশ হওয়ার ভাব ধরে নিচে লুটিয়ে পড়লাম। আমি জানি বাবা আমার সাথে এমন কিছু করবে, এজন্য আগে থেকে এমন মুহূর্তের জন্য তৈরি ছিলাম। মাথা ফেটে রক্ত পড়ছে, আর অন্যদিকে বাবা মাহিকে রুমের ভেতর নিয়ে যাচ্ছে, আর মাহি জোরে জোরে কান্না করে বলছে, প্লিজ আমাকে কেউ বাঁচাও, আমি বাঁচতেছি, উনি আমাকে মেরে ফেলবেন। বাবা ভিতরে যেতে আমি দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে লম্বা একটা ধারালো ছুরি হাতে নিলাম। আমি জানি বাবাকে কিভাবে বোকা বানাতে হতো। ধীরে ধীরে ভেতরে গিয়ে দেখি বাবা মাহিকে প্রায় অর্ধেক কলঙ্ক করে ফেলেছে। বাবা মাহির সাথে ধস্তাধস্তি করতে বিজি আছে। আমি ধীরে ধীরে রুমের ভিতরে গিয়ে শরীরে জোরে বাবার ডান পায়ে জোরে একটা কোপ বসালাম, আর বাবার পাটা ছিটকে দৌড়ে চলে গেল। বাবা জোরে একটা চিৎকার দিল। আমার পুরো শরীরটা বাবার রক্তে ভেসে যাচ্ছে। মাহিকে দাঁড় করিয়ে বললাম, ভালো করে তোমার কাপড় পরে নাও। এবার আমি বাবার পাশে বসে বললাম, জীবন অনেক মেয়ের সাথে খারাপ কাজ করেছেন, মনে আছে? আজ থেকে অনেক দিন আগে একটা পরি মেয়ের সাথে কী করেছিলেন, আর ওর ছোটো বোন আমাকে ইচ্ছে মতো ব্যবহার করছে। মেয়েদের সাথে মাস্তি করবেন আপনি, আর সেই শাস্তি ভোগ করবো আমি। এটা আবার কেমন কথা বলেন তো? বাবা ভয় পেয়ে কান্না করতে করতে আমাকে বলল, বাবা আমাকে প্লিজ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও আমি কারোর সাথে খারাপ কাজ করব না। বাবা, আমার বোনও হয়তো আপনার কাছে সেভাবে মাপ চেয়েছিল, কিন্তু ওকে ছাড়েননি। কেন করলেন এমন? দিলাম আবার বসিয়ে দ্বিতীয় পায়ে। বাবা আবারও ওমাগো বলে চিৎকার দিল। মাহি ভয় আমাকে জড়িয়ে ধরে আছে। আমার সম্পূর্ণ শরীর রক্তাক্ত হয়ে গেল। বাবা এবার বাঁচার ভয়ে আমার দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর বাবা হই, প্লিজ তুই আমার সাথে এমন করতে পারিস না। কে বলেছে আমি পারি না? আমি সব পারি। আমার বোন আমাকে সবসময় শূন্য আকাশ থেকে চিৎকার করে বলে, ভাই তুই বাবাকে ছাড়বি না। জানিস ভাই, আমারও বাঁচতে খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু বাবা আমাকে বাঁচতে দেয়নি। আমি আমার চোখের পানি মুছে বললাম, পিচ্ছি একটা বোন আমার, ওকে আপনি ছাড়েননি, কিভাবে আপনাকে আমি মাফ করে দেব বলেন তো? আমার ভেতর থেকে এখন মায়াদের সব কিছু উঠে গেছে। চাইলেও আজকে আমি আপনাকে ছাড়বো না। বাবা আমাকে একটা শেষ সুযোগ দিয়ে দেখ, আমি ভালো হয়ে যাব, কসম করে বলছি। মাহি কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, ছেড়ে দাও ওনাকে, অনেক শাস্তি দিয়েছ, উনি তো এখন আর হাঁটতেও পারবে না। আমি চিৎকার করে বললাম, কাকে তুমি ছাড়তে বলছো? যেই বাবার কাছে কিনা নিজের মেয়ে নিরাপদ না, ওর কারণে অনেক মেয়ে মারা গেছে। আর না, অনেক সহ্য করেছি। সরাসরি বাবা লিঙ্গের মাঝ বরাবর ছুরি বসিয়ে দিলাম। আমাদের চোখের সামনে বাবা গলা কাটা মুরগির মতো মৃত্যুবরণ করলো। আমার চোখ দিয়ে আজকে আপনা আপনি পানি পড়ছে। শেষমেশ আমি কিনা আমার বাবাকে মেরে ফেললাম। নিচে বসে বাবা লাশটা জড়িয়ে ধরে বললাম, একজন ছেলে তার বাবার কাছ থেকে অনেক কিছু আশা করে, অনেক কিছু শেখে, কিন্তু আপনি আমাকে কিচ্ছু দেননি। অন্য ছেলেদের মতো আমার বাবা মায়ের হাতে নিজের চাকরির বেতন দেওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু আমার তো কেউ নেই। যিনি একজন ছিল তিনি আমার আম্মু। আপনার কারণে উনিও মারা গেছেন। দেখেন আমি আজকে কেমন অসহায় হয়ে আপনার পাশে বসে আছি। আজকে আমার হাতে আপনি খুন হয়েছেন, এছাড়া আমার আর কিছু করার ছিল না।
আমার বোনের মধ্যে যেন আর কারো এমন অবস্থা না হয়। মাফ করে দিন আপনি আমাকে। আপনাকে শেষ একটা সুযোগ আমি দিতে পারিনি। কোনো মতে চোখের পানি মুছে আনিকা ম্যাডামকে কল দিলাম। ম্যাম কল ধরতেই আমি বাবার বাসার ঠিকানা দিয়ে বললাম, আপনি এখানে একা চলে আসেন। আজকে আমি আপনার খুনিকে শাস্তি দিয়েছি। আনিকা ম্যাডামকে এই কথা বলে ফোন রেখে দিলাম। আবার আমি ফোন করে সমস্ত মিডিয়াকে আসতে বললাম। মাহি এখনও ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ছুরিটা বাবার পাশে রেখে মাহিকে বললাম, কি করব বলো? আমার এই বাবার কারণে আমার বোন মারা গেছে। তুমি জানো ওর পেটে বাবার বাচ্চা ছিল। তুমি বলো মাহি, এছাড়া আমার কী বা করা উচিত ছিল? আজকে আমি না আসলে তোমার সাথে এরকম কিছু হতো। এখন এখান থেকে চলে যাও, আর কাউকে কিছু বলার দরকার নেই। আমি আত্মসমর্পণ করব। তবে মাঝে মাঝে আমাকে জেলে গিয়ে দেখে আসবে, ঠিক আছে? মাহি কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনাকে ওরা ফাঁসি দিবে তাই তো? সমস্যা নেই মাহি, আমার এই পৃথিবীতে কেউ নেই। মারা গেলে আমি হাসি মুখে মারা যাব। মাহি দপ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে বুঝতে পারিনি। যাও, মাপ চাইতে হবে না। তোমার বাবা হয়তো তোমাকে অনেক খুঁজছে। বাসায় যাও। কিন্তু ওরা আপনাকে যেতে বলছি চলে যাও। আমার জন্য এত চিন্তা করো না। পুলিশ কিছুক্ষণের ভেতরে এখানে চলে আসবে। মাহিকে কোনো মতো বুঝিয়ে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর অনিকা ম্যাডাম একাই ভেতরে ঢুকলো পুলিশের পোশাকে। ভেতরে আমাকে রক্তাক্ত অবস্থায় বাবার লাশের পাশে বসে থাকতে দেখে আনিকা ম্যাডাম বোকা বনে গেল। তিনি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দূর থেকে শুধু আমাকে দাঁড়িয়ে দেখছে, কাছে এসে সাহস পাচ্ছে না। আমি অনিকা ম্যাডামকে বললাম, ভেতরে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার কথা শুনে অনিকা ম্যাডাম ধীরে ধীরে ভেতরে ঢুকে আমার পাশে দাঁড়ালো। আমি বসে থেকে বললাম, আমি জানি আপনি কে আর কি আপনার পরিচয়। আপনি এখানে এসেছেন আমাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করেন আমার বাবা যে আপনার বোনের সাথে এমন কিছু করেছে আমি সব কিছুই জানতাম না। আর যখন জেনেছি আমার বাবা একটা অমানুষ, আর তখনই আমি সিদ্ধান্ত নেই আমি আমার বাবাকে মেরে ফেলবো। আপনি ভাবছেন শুধু আপনার বোনের সাথে আমার বাবা এসব করেছে, আপনি হয়তো এটা জানেন না। আর বলতে পারছি না, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কান্না করতে করতেই বললাম, আমার বোনকেও বাবা ছাড়েনি, ও প্রেগন্যান্ট ছিল। বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আজকের পর থেকে আমি তো জেলে থাকবো। তবে আপনি আমাকে আর এভাবে অত্যাচার করবেন না। আমি এসব আর নিতে পারছি না। আপনার খুনিকে আমি শাস্তি দিয়েছি। পেনড্রাইভটা অনিকার হাতে দিয়ে বললাম, এখানে সব ভিডিও আছে, এমনকি আপনার বোনেরও। আর যদি আমি আপনার কাছে ভুল করে থাকি তাহলে মাফ করে দেবেন। এবার আনিকা ম্যাডাম বলল, তাই বলে তুমি কাউকে কিছু না বলে? কাকে কি বলবো বলেন? আজকে আমি এখানে না এলে মাহির হয়তো কিছু হয়ে যেত। লাতেন, আমি বুঝতে পারছি সব কিছু, কিন্তু তুমি এসব কেন করলে? আমাকে একবার এসব বলতে। বললে কি হয় ম্যাডাম, কোনো লাভ হতো না। আজকে আমি নিজে আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু মাহির কারণে এখানে চলে এসেছি। দেখো লাতেন, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি এখান থেকে পালিয়ে যাও, বাকিটা আমি দেখছি। পালানোর যদি ইচ্ছে থাকতো তাহলে মিডিয়াকে ফোন করে এখানে আসতে বলতাম না। আনিকা ম্যাডাম এবার আর কোনো কথা বলছে না, শুধু আমার দিকে চুপচাপ তাকিয়ে দেখছে। ধীরে ধীরে সমস্ত মিডিয়া এসে গেল। এক এক করে আমাকে সবাই বলল কেন আমি আমার বাবাকে মেরেছি, কিন্তু আমি কিছুই বলিনি। অনিকা ম্যাডাম রাসেলকে বললো আমার হাত করা লাগাতে। রাসেল ধীরে ধীরে আমার কাছে আসলো। আমার হাতে হাত করা লাগাতে রাসেলের ভয় হচ্ছে, ওর হাত কাঁপছে। এজন্য আমি নিজে হাত করা পরে গাড়িতে উঠে গেলাম। চুপচাপ মাথা নিচে করে বসে আছি, কেউ কোনো কথা বলছে না। চারদিকে আমার কথা ছড়িয়ে পড়লো, একজন ছেলে তার বাবাকে মেরেছে, এটা তো সবাই জানবেই। আর এটা কেমন অদ্ভুত বিষয় না? চলার পথে আনিকা ম্যাডাম বলল, আমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। চাইলেই আমি তোমাকে এখানেই বাঁচাতে পারি, কিন্তু আমি আমার নিজের শক্তি দিয়ে কিছুই করব না। তোমাকে আমি জেল থেকে বের না করে আমি কোথাও যাব না, এটাই তোমাকে আমি কথা দিলাম। শুধু একটা কথাই এখন বলতে ইচ্ছে করছে, আমাকে মাফ করে দিও। আনিকা ম্যাডামের কথা শুনে চুপচাপ বসে আছি। শুধু মনে মনে বললাম, এখন মৃত্যুই আমার জন্য বড় পাওয়া। ইভা হঠাৎ করে বলল, ম্যাডাম, আমি কি লাদেনকে কিছু প্রশ্ন করতে পারি? আনিকা ম্যাডাম উত্তর দিল, আর মন মানসিকতা এখন বেশি একটা ভালো না, এই জন্য চুপ থাকা। আর আমি তোমাকে কিছু ভিডিও দিচ্ছি, ওগুলো নিয়ে মিডিয়ার কাছে যাও। ভিডিওর কথা শুনে বললাম, ম্যাডাম, আমার বোন আর আমার আম্মু, প্লিজ এগুলো দিবেন না। আর অনেকে বেঁচে আছে, যদি এগুলো ভাইরাল হয়ে যায় তাহলে সব কিছু। আমাকে আটকে অনিকা ম্যাডাম বলল, তোমাকে এসব কিছু চিন্তা করতে হবে না, আমি জানি কিভাবে কি করতে হবে। হঠাৎ করে রাসেল বলল, জীবনের অনেকের জন্য অনেক কিছুই করলাম, আজকে আমার বেস্ট ফ্রেন্ড বিপদে পড়েছে, আমি তার জন্য কিছু করব না, এটা হতে পারে না। আমি জানি না তুই কেন তোর বাবাকে মারলি, তবে আমি তোরে অনেক বিশ্বাস করি। রাসেল আমার হাত করা খুলে দিয়ে বলল,
তুই পালিয়ে যা, যদি কিছু হয় তাহলে আমি দেখে নিব। রাসেলের কথা শুনে কেউ কিছু বলছে না। আমি মনে করেছিলাম সবাই তো আমাকে আটকাবে, কিন্তু কেউ কিছু বলছে না। তার মানে সবাই চায় আমি পালিয়ে যাই। রাসেলের সাথে ইভাও বলল, হ্যাঁ লাদেন, তুই পালিয়ে যা, আমি আর রাসেল মিলে সব কিছু সামলে নিব। আমি হাসি দিয়ে উত্তর দিলাম, আমার জীবনের কোনো দাম নেই রে। আনিকা ম্যাডাম আমার বাসা থেকে বের হওয়ার পর আমি ফাঁসিতে ঝুলতে চেয়েছিলাম, শুধু মাহিকে বাঁচানোর জন্য ফাঁসি নিইনি। আর বাবাকে মারার অপরাধে যদি আমাকে ফাঁসি দেয়, সেটা আমি হাসতে হাসতে মেনে নেব। আমার কথা শুনে রাসেল আর ইভা পুরো চুপ হয়ে গেল। আনিকা ম্যাডাম শুধু আমার দিকে তাকিয়ে আছে, তবে ওনার চোখের কোণে জল এসে গেছে, এটা আমি দেখতে পেরেছি। হঠাৎ করে পুলিশের জিপ থেমে গেল। আনিকা ম্যাডাম ড্রাইভারকে বলল, ড্রাইভার কি হয়েছে? ম্যাডাম, এমপির মেয়ে সামনে দাঁড়িয়ে আছে ম্যাডাম। আর এই কথা বলতেই মাহি আমাদের সামনে চলে আসলো। মাহি গাড়ির ভিতর ঢুকে আমার সামনে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি কোনো মতে মাহিকে ছাড়তে পারছি না। কিছুক্ষণ পরও নিজে থেকে ছেড়ে দিয়ে বলল, যখন তোমার বাবা আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, তখন আমি মনে করেছিলাম আমার জীবনটা বুঝে নষ্ট হয়ে যাচ্ছে। যখন তোমাকে দেখলাম, তখন মনে আমার অনেকটাই সাহস এসেছিল। তুমি আমার জন্য এত কিছু করবে আমি ভাবতেও পারিনি। আমাকে মাফ করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আর তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি বাবাকে বলে এসেছি, তোমার কিছুই হবে না। দেখো মাহি, পাগলামো করো না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে তোমাকে বাঁচাতো। আর আমার এই পৃথিবীতে কেউ নেই, তাই আমি নিজের জন্য কিছু চিন্তা করি না। মাহি সরাসরি আমার মাথা ধরে ও ঠোঁটের মাঝে লাগিয়ে দিল ঠোঁট। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। দেখো মাহি, ওনাদের কাজ করবে, তুমি বিরক্ত করো না। এখন গাড়ি থেকে নামো। কিন্তু ওরা তোমাকে এত কথা বলতে বলেছি তোমাকে? আমি বলেছি তোমাকে গাড়ি থেকে নামতে। মাহি আমার কথা মতো চুপচাপ গাড়ি থেকে নেমে গেল আর বলল, আমি বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে তোমাকে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দেখার জন্য এখানে দৌড়ে এসেছি। দেখো আমার পেছনে কতগুলো গাড়ি এসে গেছে। আমি আনিকাকে ইশারা করে বললাম, গাড়ি চালাতে বলেন। ধীরে ধীরে গাড়ি চলতে লাগলো। মাহি দূর থেকে আমার দিকে অসহায়ভাবে দেখতে লাগলো। এমন সময় এমন একটা ঘটনা ঘটে গেল মাহির সাথে, আমি তো কল্পনা করতে পারিনি। তো বন্ধুরা, কী হয়েছে এরপর, এটা পরের পর্বে জানতে পারবে। এরপরে A to Z সবগুলো পর্বে একসাথে করে দেওয়া হবে। তো কেমন হচ্ছে গল্পটা? অনেক রহস্য না? আরও অনেক রহস্য আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো হচ্ছে কিনা। আর দেখা হচ্ছে আবারও নতুন গল্পে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।